বলে যাচ্ছি না। আচ্ছা দেখেন, তাহলে এতক্ষণ যা বলছে এগুলো এর আগে আমরা আলোচনা করছি, ওখানে রেকর্ড আছে, রিপিটটা মিস করছে আর কি যারা রেকর্ডের শুনবে। তো ড্রাগ ইনডিউস ট্রেমর সম্পর্কে বলতেছিলাম, একটা ড্রাগ মোস্ট কমনলি করে সেটা হচ্ছে সালবিটামল, কাশির জন্য আমরা ইউজ করি। তারপর হচ্ছে এছাড়া থিওফাইলিন, এটাও কাশির চিকিৎসায় আমরা ব্যবহার করি। এছাড়া বেল আপনার হচ্ছে সোডিয়াম ভ্যালপ্লোরেট ট্রেমর করে। এছাড়া থাইরোক্সিন আমরা জানি যে হচ্ছে T3 T4 এর পরিমাণ যদি বেড়ে যায় হাইপারথাইরয়েডিজমে কিন্তু ট্রেমর হয়। এছাড়া লিথিয়াম ট্রেমর করে, লিথিয়ামকে সবখানে পাচ্ছি। এছাড়া টিসি একাইলেও ট্রেমর হইতে পারে। এছাড়া কেউ যদি অ্যামফিটামিন কোকেইন সরি অ্যামফিটামিন খায় বা মিথ্যামফিটামিন ইয়াবা খায়, এদের ক্ষেত্রে হচ্ছে ট্রেমর হবে। এছাড়া অ্যালকোহল খাইলে ট্রেমর হইতে পারে, ক্যাফেইনের কারণে ক্যাফেইন ইনডিউস ট্রেমর হইতে পারে। আমার তো খুব একটা কখনো হয় নাই ট্রেমর। অ্যালকোহল যারা খায় তাদের হইতে পারে, অ্যামফিটামিন রিক্রিয়েশনাল ড্রাগ ইয়াবা এরা যারা খায় এদের হইতে পারে টিসিএ খেলে। তো এটা একটা নিউমোনিক আমরা অলরেডি শেয়ার করছি, আপনাদের মনে আছে কিনা? আপনারা গ্রুপের পোস্ট গুলো করেন না, তার প্রমাণ। বিটিভিতে লাখ টাকার প্রোগ্রাম চলছে, বিটিভিতে লাখ টাকার প্রোগ্রাম চলছে, দেখছেন? সেলিম ভাই আছে আজকে? হ্যাঁ ভাই আছি। বিটিভিতে লাখ টাকার প্রোগ্রাম চলতেছে ভাই। এটা দেখে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, পোস্টারাল ট্রেমর হয়ে গেছে। বি দিয়ে হচ্ছে বিটা অ্যাগনিস্ট সালবিটামল। টি দিয়ে তিনটা, একটা হচ্ছে আপনার থিওফাইলিন, টি দিয়ে থিওফাইলিন, টি দিয়ে থাইরোক্সিন, টি দিয়ে থাইরোক্সিন, থিওফাইলিন, থাইরোক্সিন, টি দিয়ে টিসিএ, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। থিওফাইলিন, থাইরোক্সিন, টিসিএ। আর ভি দিয়ে হচ্ছে ভ্যালপোরেট, ভি দিয়ে ভ্যালপোরেট। এরপর দেখেন এল দিয়ে হচ্ছে লাখ টাকার, এলএসি লাখ না, লাখ টাকার। এল দিয়ে হচ্ছে লিথিয়াম, এ দিয়ে অ্যালকোহল, এ দিয়ে হচ্ছে অ্যামফিটামিন, রিক্রিয়েশনাল ড্রাগ আর কি। তাহলে অ্যালকোহল, অ্যামফিটামিন, এ দিয়ে দুইটা, আর সি দিয়ে হচ্ছে ক্যাফেইন। লিখেছেন? লিখতে পারেন নাকি? বর্ণা আসতে পারে না এখনো। আচ্ছা, স্থিতি লিখতে পারছেন? এই জিনিসগুলো আপনারা একটু রিডিং দিবেন, এগুলো আমি পড়াবো না। হেমিফেশিয়াল স্পাজম কি জিনিস, ডিস্টোনিয়া, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। আমরা যেহেতু পরীক্ষা করতেছি এখন, আসলে ডিটেলস করতে গেলে সময় পাওয়া যাবে না। মোটর নিউরন ডিজিজ সম্পর্কে লিখতে পারছেন? সুমাইতা লিখতে পারছেন? লিখতে পারছি। থ্যাংক ইউ। এরপর আমরা করতেছি হচ্ছে মোটর নিউরন ডিজিজ। সবার আগে শুরুতে একটি কথা বলতে চাই, যে কথাটা এখানে কোন নিউরোট্রান্সমিটারটা ইনভলভড, কোন নিউরোট্রান্সমিটার বেড়ে গেলে মোটর নিউরন ডিজিজ হয়। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। গ্লুটামেট, গ্লুটামেট এই জিনিসটা কোথায় আছে? এই জিনিসটা ডেভিডসনে আছে, কিন্তু সরাসরি বলা নাই। কিন্তু সরাসরি কোথায় বলা আছে? এমআরসিবির বইগুলোতেও সরাসরি বলা নাই। এই জিনিসটা বলা আছে সরাসরি কুমার ক্লার্কে। গ্লুটামেট মোটর নিউরন ডিজিজে গ্লুটামেট ইনক্রিজ করে, এটা একটা এসপিএ। কোন নিউরোট্রান্সমিটারের অ্যাবনর্মালিটির কারণে মোটর নিউরন ডিজিজ হয়, তাহলে এটা পরীক্ষায় আসে, খুবই খুবই ইম্পর্টেন্ট। তো মোটর নিউরন ডিজিজ পড়ার আগে আমরা একটু রিভিউ শিটে যাব, কারণ এটা একটু ডিটেলস কথাবার্তা আছে। আমরা রিভিউ শিট থেকে রিভিউ করে আসি, সহজ শর্টকাট করে আসি, তারপর আমরা ডিটেলস করবো, ঠিক আছে? আসেন, মোটর নিউরন ডিজিজ, এটাতে আপার মোটর নিউরন লেশন হতে পারে, এটাতে লোয়ার মোটর নিউরন লেশন হতে পারে। তাহলে আপার মোটর নিউরন লেশনের কজেও মোটর নিউরন ডিজিজ ট্রু, লোয়ার মোটর নিউরন লেশনের কজেও এটা ট্রু। এরপর আসেন প্রোগ্রেসিভ মোটর উইকনেস। এখানে কি হবে? মোটর উইকনেস বোথ আপার এন্ড লোয়ার মোটর নিউরন।
এটাতে কি হইতে পারে, বালবার পালসি হইতে পারে। এখানে সেন্সেশন আমরা বলছি যে মোটর নিউরন ডিজিজে সেন্সেশন লস হয় না, সেন্সেশন লস হয় না কোথায় কোথায় রুকায়া, কোন কোন ডিজিজে? ভাইয়া মোটর নিউরন ডিজিজ, জিবিএস। জিবিএস কেন, জিবিএস ছিল মাইস্থেনিয়া গ্র্যাভিস। জিবিএস একটা উম, মানে ভ্যারাইটিতে, আর হচ্ছে মায়াস্থানিয়া গ্রাভিস, আর আরেকটা কি মাল। মায়োপ্যাথি, পার্কিনসন ডিজিজ। আরে নেটওয়ার্ক, নেটওয়ার্ক পিছিয়ে দিচ্ছে আপনাকে। এরপর দেখেন এদের নরমাল সেন্সেশন, এদের সেন্সেশন কি থাকে, নরমাল থাকে, তাহলে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটাকে আমরা একটু মার্ক করি। নরমাল সেন্সেশন, এদের সেন্সেশন নরমাল থাকে। এবং নরমাল ব্রেন ইমেজিং, ব্রেন ইমেজিং এ কোনো অ্যাবনর্মালিটি পাওয়া যাবে না। এরপর দেখেন লোয়ার মোটর সাইন ইন আপার আর্ম, তো এইটা কিন্তু আলাদা পয়েন্ট আসলে। লোয়ার মোটর নিউরন ইন আপার আর্ম, যদি লোয়ার মোটর নিউরন লেশন আপার আর্মে হয় এবং লোয়ার লেগে হচ্ছে, যদি হচ্ছে আপনার লোয়ার লিম্বে যদি লোয়ার মোটর নিউরন লেশন ইন আপার আর্ম এবং আপার মোটর নিউরন লেশন ইন যদি লেগে হয়, তখন এটা অ্যামায়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস। এটা মোটর নিউরন ডিজিজের একটা ভ্যারাইটি, 5টা ভ্যারাইটির মধ্যে একটা ভ্যারাইটি, এবং এটা মোস্ট কমন ফর্ম অফ আপনার মোটর নিউরন ডিজিজ। এটুকুতে কি বুঝছেন সুমাইতা, একটু বলেন তো। আমরা আগাবো না, খুব দ্রুত আগানোটা আমাদের ইচ্ছা নেই, আমরা বুঝে বুঝে আগাবো। হ্যাঁ, না কথা বলতেছে না, খুব খারাপ, খুব খারাপ। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা বলতেছি আপার মোটর নিউরন লেশন, লোয়ার মোটর নিউরন লেশন দুইটারই ফিচার পাবো। আর হচ্ছে এখানে সেন্সেশনটা নরমাল থাকবে, ব্রেন ইমেজিংটা নরমাল থাকবে। এরপর দেখেন বোথ আপার মোটর নিউরন লেশন, লোয়ার মোটর নিউরন লেশনের ফিচার আমরা পাবো। এটা আবার বলতেছি অনেকগুলো টাইপ, 5টা টাইপ আছে মোটর নিউরন ডিজিজে। তার মধ্যে মোস্ট কমন হচ্ছে কি অ্যামায়োট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস। অ্যামায়োট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস ইজ দ্য মোস্ট কমন ফর্ম অফ মোটর নিউরন ডিজিজ। এরপর দেখেন ইনক্রিজ রিলিজ অফ গ্লুটামেট প্লে রোল ইন প্যাথোজেনেসিস অফ মোটর নিউরন ডিজিজ। তাহলে কোন নিউরোট্রান্সমিটার? গ্লুটামেট। গ্লুটামেট প্রাইমারি ডিফেক্ট কোথায় হয়? অ্যান্টেরিয়র হর্ন সেলে। প্রাইমারি ডিফেক্টটা কোথায় হয়? অ্যান্টেরিয়র হর্ন সেলে। কোন ক্রোমোজোম আপনার ক্রোমোজোম 9 ইজ অ্যাসোসিয়েটেড উইথ মোটর নিউরন ডিজিজ এন্ড ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া। এগুলো সবগুলো একেবারে পার্ল কথাবার্তা। কখন হয় আপনার মোটর নিউরন ডিজিজ? আফটার 50 ইয়ার্স, আনকমন বিফোর 30 ইয়ার্স। Abnormalities of superexcite dismutase gene is account for 20% of the motor neuron disease. Very very important line. এরপর দেখেন আরেকটা টাইপ, এটা হচ্ছে প্রোগ্রেসিভ মাসকুলার অ্যাট্রফি। আমরা বলছি সবথেকে কমন হচ্ছে অ্যামায়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস। এরপর দেখেন মাসকুলার অ্যাট্রফি একটা আছে, এটার সবথেকে ভালো প্রগনোসিস। এটা একটা ভ্যারাইটি মোটর নিউরন ডিজিজ, এটা হচ্ছে সবথেকে ভালো প্রগনোসিস। সবথেকে খারাপ প্রগনোসিস কখন? বালবার পালসি, প্রোগ্রেসিভ বালবার পালসি, এই ভ্যারাইটিতে প্রগনোসিস সবথেকে খারাপ। কখন আমরা বুঝবো যে এটা মোটর নিউরন ডিজিজ নয়? অনেকগুলো ফিচার আছে যে নরমাল কখন কখন হয়, তার মধ্যে আমরা কিছু জিনিস নিয়ে আসছি। এই ফিচার গুলো যদি পান তাহলে হচ্ছে এটা মোটর নিউরন ডিজিজ নয়। যদি আপনি পান যে সেন্সরি ইম্পেয়ারমেন্ট, এটা মোটর নিউরন ডিজিজ নয়। কারণ আমরা বলছি যে মোটর নিউরন ডিজিজে সেন্সেশন কি থাকে? অলওয়েজ নরমাল থাকে। এবং অপটিক অ্যাট্রফি যদি পান, এটা মোটর নিউরন ডিজিজ নয়। আমরা বলেছি অপটিক অ্যাট্রফি আমরা মোস্ট কমনলি পাই অপটিক নিউরাইটিস। কোথায় পাই? মাল্টিপল স্ক্লেরোসিসে পাই। এছাড়া ব্লাডার ডিসফাংশন ইউজুয়ালি হচ্ছে কি হয়? মোটর নিউরন ডিজিজে ব্লাডার হচ্ছে নরমাল থাকে, ব্লাডারের কোনো প্রবলেম থাকে না। আরো 5-6টা পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো আমরা ডেভিডসনে পড়বো। এগুলো মূলত হচ্ছে নোটস এন্ড নোটস থেকে নেওয়া। নোটস এন্ড নোটস বইটা আমার খুব ভালো লাগে, খুব সাজানো গোছানো একটা বই এবং অনেক ইনফরমেটিভ। ফিচার্স নট কম্পিটিবল উইথ মোটর নিউরন ডিজিজ আর সেন্সরি ইম্পেয়ারমেন্ট, এটা দেখলে আমি বলবো যে এটা মোটর নিউরন ডিজিজ নয়। অপটিক অ্যাট্রফি দেখলে মোটর নিউরন ডিজিজ নয়। ব্লাডার ডিসফাংশন দেখলে মোটর নিউরন ডিজিজ নয়, কারণ এগুলো নরমাল থাকে মোটর নিউরন ডিজিজে। এরপর দেখেন ডায়াগনোসিস, ইউজুয়ালি আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করি এবং ইলেকট্রোমায়োগ্রাফি যদি করি আমরা মোটর নিউরন ডিজিজে, সেক্ষেত্রে কি পাওয়া যাবে? রিডিউস নাম্বার অফ অ্যাকশন পটেনশিয়াল এবং ইনক্রিজ অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড ইনক্রিজ পাবো। এবং নার্ভ কন্ডাকশন টেস্টে আমরা পাবো কি? এখানে নরমাল নার্ভ কন্ডাকশন টেস্ট নরমাল।
এরপর দেখেন ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট। রাইলোজোল ড্রাগটা কোথায় ইউজ করা হয়? মোটর নিউরন ডিজিজ ড্রাগটা খুবই ইম্পর্টেন্ট। এটা গ্লুটামেট রিলিজ অ্যান্টাগনিস্ট, অর্থাৎ গ্লুটামেটের রিলিজটাই কমায়। ডেভিডসনের শুধু ড্রাগটার নাম দেওয়া আছে, কিন্তু স্যাররা কিন্তু প্রশ্ন করার সময় ঠিকই প্রশ্ন করে ফেলবে যে কোন নিউরোট্রান্সমিটার বেড়ে যায় বা রাইলোজোল কোন নিউরোট্রান্সমিটার অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে। এরপর আসেন মোটর নিউরন ডিজিজে পেশেন্ট মারা যায় কিভাবে? রেসপিরেটরি ফেলিয়ার হয়ে ইউজুয়ালি মারা যায়। তো সেক্ষেত্রে নন ইনভেসিভ ভেন্টিলেশন দিতে পারি আমরা। এটা হচ্ছে আপনার রাইলোজোলের কিন্তু পেশেন্টের সার্ভাইভাল অর্থাৎ বেঁচে থাকার ক্ষেত্রে রাইলোজোলের কোনো ভূমিকা নেই, খুব কম ভূমিকা। কিন্তু এনআইভি নন ইনভেসিভ ভেন্টিলেশন এটার আউটকাম অর্থাৎ প্রগনোসিস, লাইফ এক্সপেক্টেন্সি বা লাইফ স্প্যানটা বাড়ায়। তো এই জন্য আপনার বলতেছে সার্ভাইভালের ক্ষেত্রে এনআইভি নন ইনভেসিভ ভেন্টিলেশন ইজ বেটার দেন রাইলোজোল। ঠিক আছে, খুব অল্প সময়ের মধ্যে মোটর নিউরন ডিজিজ সম্পর্কে সেলিম ভাই আমাদেরকে ব্রিফ করেন। Motor neuron is both upper and lower motor neuron এখানে হইতে পারে। আর এখানে হচ্ছে যে গ্লুটামেট নিউরোট্রান্সমিটার এটা হচ্ছে বেড়ে যাবে। আর এটা হচ্ছে যে চারটা যে ভ্যারাইটি আছে এর মধ্যে হচ্ছে গুড প্রগনোসিস হচ্ছে মাসকুলার ডিস্ট্রফি এন্ড ব্যাড প্রগনোসিস হচ্ছে বালবার পলসি। আর মোস্ট কমন টাইপ হচ্ছে অ্যামাইট্রোপিক ল্যাটারাল স্ক্লেরোসিস। এখানে প্রাইমারি ডিফেক্ট হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন সেল এফেক্ট আফটার 50 ইয়ার্স এন্ড আনকমন বিফোর 30 ইয়ার্স। আর এখানে হচ্ছে আমরা নার্ভ কন্ডাকশন যে টেস্ট এটা হচ্ছে নর্মাল থাকবে। আর এটা মুড অফ ডেথ হচ্ছে রেসপিরেটরি ফেলিওর। এখানে আমরা ড্রাগ ইউজ করবো হচ্ছে রাইলোজল যেটা হচ্ছে গ্লুটামেট রিলিজ অ্যান্টাগনিস্ট। আর হচ্ছে নন ইনভেসিভ ভেন্টিলেশন এটা দিতে পারি, ইট ইজ বেটার দেন রাইলোজল। থ্যাংক ইউ ভেরি মাচ, খুবই ভালো। একটু যেটুক করতেছেন এভাবে যদি ধরে রাখতে পারেন আপনারা সবাই চান্স পাবেন। এবং নার্ভাস সিস্টেমের সম্পর্কে আমি যেটা বলতে পারি, আমরা যখন পড়ছি আমাদের অত সহজ ছিল না বা সহজ হয় নাই। এই শীটটা আপনাদের পড়াটাকে অনেক সহজ করে দিবে। তো আমার ইচ্ছা আছে যে প্রথম 4টে চ্যাপ্টার পেপার ওয়ানে নার্ভাস সিস্টেম, জিআইটি, হ্যামাটোলজি এগুলো অনেক কঠিন। এবং কঠিন বলতে আসলে সাইজে অনেক বড়। তো এইগুলো যদি একটু সুন্দর করে গুছাই দেওয়া যায়, আমার মনে হয় এই কঠিন জিনিসগুলো অনেক সহজ হয়ে যাবে, ইজিলি আপনারা রিকল করতে পারবেন। তো জিআইটিও আমি ক্লাস নিব, ওটারও একটা রিভিউ শিট আমরা তৈরি করছি। তো অর্ধেক করছি, অর্ধেক করা হয় নাই, হয়তো করে ফেলবো আমি নেক্সট দিন। এরপর হচ্ছে আপনার হ্যাপাটোলজি ক্লাসটা নিবে সাদিক, আর হ্যামাটোলজি সম্ভবত আবার আমি ক্লাস নেব। যেহেতু 3টা ক্লাস আমি নিচ্ছি আর একটা তো সাদিক নেবে, আশা করি এই 4টা সাবজেক্ট টপিকস যখন আপনার 3 চ্যাপ্টার সহজ হয়ে যাবে, আপনার পেপার 1 অনেকটা ইজি হয়ে যাবে, অনেকটা ইজি হয়ে যাবে। আচ্ছা আসেন আমরা ডেভিডসনে যাই। ডেভিডসনে যাই। মোটর নিউরন ডিজিজ সম্পর্কে আমরা ডেভিডসন থেকে একটু পড়তে চাই। সেট ব্যাড এন্ড সেট। আচ্ছা আমরা এখানে লিখে রাখতে বলছিলাম যে গ্লুটামেটের কথাটা লিখে রাখতে বলছিলাম, এবং মোর দেন 50 ইয়ার্স হয়, এটা মোর দেন 50 ইয়ার্স এদের বেশি হয়। তো এখানে কি হয় দেখেন, লস অফ আপার মোটর নিউরন এন্ড লোয়ার মোটর নিউরন ইন স্পাইনাল কর্ড, ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াস এন্ড মোটর কর্টেক্স। এটা একটা নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার। এখানে হচ্ছে নিউরন লস হয়, আপার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন, স্পাইনাল কর্ড, ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াস, মোটর কমপ্লেক্স। এটা এই লাইনটার দাগান, খুব ইম্পর্টেন্ট। এরপর দেখেন এখানে কি হয়, সুপার অক্সাইড ডিসমিউটেস জিন অ্যাকাউন্ট ফর অ্যাবাউট 20% অফ দ্য কেস। 20% কেসের জন্য সুপার অক্সাইড ডিসমিউটেস এটা দায়ী। ক্রোমোজোম 9 ইজ অ্যাসোসিয়েটেড উইথ মোটর নিউরন ডিজিজ এন্ড ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া। ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া এবং মোটর নিউরন ডিজিজের সাথে ক্রোমোজোম 9টা অ্যাসোসিয়েটেড। মোস্ট কমন ফর্ম অফ মোটর নিউরন ডিজিজ ইজ অ্যামাইট্রোফিক ল্যাটারাল স্ক্লেরোসিস। মোস্ট কমন ফর্ম হচ্ছে অ্যামাইট্রোফিক ল্যাটারাল স্ক্লেরোসিস। এছাড়া বলছে টার্ম মোটর নিউরন ডিজিজ এন্ড অ্যামাইট্রোপিক ল্যাটারাল স্ক্লেরোসিস ইন্টারচেঞ্জেবলি ইউজ হয়। অর্থাৎ অনেক সময় মোটর নিউরন ডিজিজ না বলে অ্যামাইট্রোপিক ল্যাটারাল স্ক্লেরোসিস বলা হয় সরাসরি। কারণটা হচ্ছে এই মোটর নিউরন ডিজিজের মধ্যে অ্যামাইট্রোপিক ল্যাটারাল স্ক্লেরোসিস খুবই খুবই কমন। তো অ্যামাইট্রোপিক ল্যাটারাল স্ক্লেরোসিস কেমনে বুঝবো, এটা আমি কেমনে বুঝবো? আপার মোটর নিউরন লেশন এবং লোয়ার মোটর নিউরন লেশনের ফিচার পাবো আমরা এখানে। ঠিক আছে, পিওর আপার মোটর নিউরন লেশন কোথায়, লোয়ার মোটর নিউরন লেশন হয় দেখেন কোথায়, এটা ইম্পর্টেন্ট দেখান এখানে স্টার দিয়ে। পিওর লোয়ার মোটর নিউরন লেশন হয় প্রোগ্রেসিভ মাসকুলার অ্যাট্রোফিতে,
এন্ড পিওর আপার মোটর নিউরন লেশন হয় প্রোগ্রেসিভ ল্যাটারাল স্ক্লেরোসিসে। এগুলোতে পিওর আপার মোটর এবং লোয়ার মোটর লেশন হয়। অর্থাৎ একটাতে শুধু পিওর মোটর হচ্ছে, লোয়ার মোটর হচ্ছে, আর একটাতে পিওর আপার মোটর, মানে দুইটা একসাথে থাকে না এখানে। এরপর দেখেন ডায়াগনোসিসের ক্ষেত্রে এখানে ইম্পর্টেন্ট কি দেখেন, মোটর নিউরন ডিজিজ টিপিক্যালি প্রেজেন্ট ফোকালি either with limb onset, foot drop, loss of হচ্ছে ম্যানুয়াল ডেক্সটারসিটি, এটা কোডিং জিনিস, শব্দটার অর্থ আমি জানি না, আর উইথ বালবার সিমটম, অথবা হচ্ছে বালবার সিমটম নিয়ে আসতে পারে, ডিজার্থ্রিয়া, ডিফিকাল্টি সোয়েলিং, এগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে। হঠাৎ করে রেসপিরেটরি অনসেট হয় না। টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার ইজ এ কমন টার্মিনাল ইভেন্ট। আমরা বলছি যে মোড অফ ডেথ হচ্ছে কেন হয়, টাইপ 2 রেসপিরেটরি ফেল হয়ে ডেথ হয়, এজন্য নন ইনভেসিভ ভেন্টিলেশন ইজ বেটার দেন রাইলোজোল। তারা হচ্ছে এদের মোড অফ ডেথ কি, কিসে মারা যায়, ইউজুয়ালি টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার হয়ে মারা যায়। এবং এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট দেখেন, সেন্সরি, অটোনমিক এন্ড ভিজুয়াল সিমটমস ডু নট অকার। এখানে কোনো প্রবলেম হয় না, অর্থাৎ সেন্সরি ইম্পেয়ারমেন্ট হয় না, এখানে হচ্ছে অপটিক অ্যাট্রফি হয় না, ভিজুয়াল কোনো প্রবলেম হয় না, এবং অটোনমিক যে নিউরোপ্যাথি, যে পোস্টারাল হাইপোটেনশন, ইরেকটাইল ডিসফাংশন বা আদার যে ফিচার, সেগুলো এখানে হয় না। ঠিক আছে, অলদো ক্র্যাম্প ইজ কমন, ক্র্যাম্প হইতে পারে। এইখানে ছবিতে দেখেন অ্যামায়োট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস, ইট ইজ দ্য মোস্ট কমন টাইপ, এটা হচ্ছে সবথেকে কমন। ঠিক আছে, এখানে কি হয়, মিক্সড আপার মোটর এন্ড লোয়ার মোটর লেশন হয়। এখানে আপার মোটর এবং লোয়ার মোটর লেশন হয়, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। আর হচ্ছে কি এখানে দেখেন, তো ফিচার, আমরা যে আপার মোটর নিউরন লেশন এবং লোয়ার মোটর নিউরন লেশনের যে ফিচার গুলো আছে সেগুলো এখানে পাওয়া যায়, মিক্সড ফিচার। দেখেন মাসল ওয়েস্টিং আছে, ফেসিকুলেশন আছে, আবার স্পাস্টিসিটি আছে, এক্সটেন্সর প্লান্টার, এগুলো তো আবার আপার মোটর নিউরন লেশনের ফিচার। আবার বালবার এন্ড সিডু বালবার পালসি ফলো ইভেন্চুয়ালি পিরামিডাল ট্র্যাক্ট ফিচার পাওয়া যায়। তো এই যে মিক্সড ফিচার, অর্থাৎ আপার মোটর নিউরন লেশন এবং লোয়ার মোটর নিউরন লেশনের ফিচার পাবেন। এরপর দেখেন প্রোগ্রেসিভ বালবার পালসি। আমরা বলছি যে বালবার পালসিতে কোন কোন নার্ভ ইনভলভ হয়, 9, 10, 11, 12, 9, 10, 11, 12 এগুলো ইনভলভ হয়। তো এগুলো ইনভলভমেন্ট হলে কি হয়, ডিসফেজিয়া হয়, ডিসআর্থ্রিয়া হয়, কথা বলতে গেলে মানে সমস্যা হয়, আর্টিকুলেশন হয় না ঠিক মতো। তো ডিসআর্থ্রিয়া, ডিসফেজিয়া এগুলো হবে। দেখেন ইনভলভমেন্ট অফ টাং, প্যালেট এন্ড ফেরেঞ্জিয়াল মাসল, ডিসআর্থ্রিয়া, ডিসফেজিয়া এগুলো হবে। ওয়েস্টিং এন্ড ফেসিকুলেশন অফ দ্য টাং, পিরামিডাল সাইন মে বি প্রেজেন্ট। তাহলে বালবার পালসি হলে এই যে বালবার মাসল গুলোকে যে সাপ্লাই পায় যেসব নার্ভ দ্বারা, ওইসব নার্ভের হচ্ছে ইনভলভমেন্ট হবে এবং সে রিলেটেড ফিচার পাবো। এরপর দেখেন প্রাইমারি ল্যাটারাল স্ক্লেরোসিস। এখানে হচ্ছে মেইনলি আপার মোটর নিউরন লেশন হয়, আপার মোটর নিউরন লেশনের ফিচার পাবেন। এবং মাসকুলার অ্যাট্রফি যেটা, এটাতে মেইনলি লোয়ার মোটর নিউরন লেশন পাওয়া যায়, সবগুলো লোয়ার মোটর নিউরন লেশনের ফিচার পাবেন, তবে টেন্ডন রিফ্লেক্স মে বি প্রেজেন্ট। হ্যাঁ, জাস্ট এখান থেকে একটু গিয়ে, এগুলো আমরা তো অলরেডি বলে ফেলছি, জাস্ট ডেভিডসনে যে লাইনগুলো পড়া দরকার সেটা। ইউজুয়ালি দেখেন এই মোটর নিউরন ডিজিজ ইনফিনিটি স্টার, এইবার আপনাদের জন্য মাল্টিপল স্ক্লেরোসিস, মোটর নিউরন ডিজিজ, এগুলো জিবিএস, তারপর হচ্ছে আপনার মাইস্টেনিয়া গ্রাভিস, ল্যাম্বার্ট-ইটেন সিনড্রোম, এগুলো ইনফিনিটি স্টার টপিকস, আপনারা এসপি পাবেন। ক্লিনিক্যাল ফিচার অফ মোটর নিউরন ডিজিজ ইউজুয়ালি আফটার দ্য এজ অফ 50 ইয়ার্স, 50 বছরের বয়স হয় ইউজুয়ালি, 30 বছরের আগে আনকমন, মেলদেরই বেশি হয়। এরপর দেখেন সিমটমের মধ্যে আমরা বলে ফেলছি আপার মোটর নিউরন লেশন, লোয়ার মোটর নিউরন লেশনের ফিচার আমরা পাবো, এবং ছবিতে অলরেডি অনেকগুলো কিছু দেখছি। মাসল উইকনেস পাবো, ক্র্যাম্প পাবো, ফাসিকুলেশন পেতে পারি, ডিসআর্থ্রিয়া, ডিসফেজিয়া, বালবার সিমটম গুলোও পাইতে পারি, এবং কগনিটিভ যে কিছু ফিচার, যে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া বলছি, এগুলো ডিমেনশিয়া পাইতে পারি আমরা। এছাড়া সাইন খুবই ইম্পর্টেন্ট, লোয়ার মোটর নিউরন লেশনের ফিচার যেমন ওয়েস্টিং ফ্যাসিকুলেশন পাবো, তারপর হচ্ছে উইকনেস পাবো। এছাড়া পিরামিডাল ট্র্যাক্ট যদি ইনভলভ হয়, আপার মোটর নিউরন লেশনের ফিচার পাবো, স্পাস্টিসিটি, এক্সটেন্সর প্লান্টার রিফ্লেক্স, এগুলো পাবো। এরপরে এগুলো দেখেন ইম্পর্টেন্ট, এক্সট্রা যে ওকুলার মাসল এবং স্ফিংক্টার, এগুলো হচ্ছে ইনটেক্ট, এগুলো নরমাল থাকে এবং কোনো সেন্সরি ডিফিসিট থাকে না, এই লাইনগুলো ইম্পর্টেন্ট। এরপর দেখেন ফ্রন্টোটেম্পোরাল ডমিনেন্স, যদি আপনার ফ্রন্টোটেম্পোরাল লোবে যদি হচ্ছে ইনভলভমেন্ট হয়, সেক্ষেত্রে কগনিটিভ ইম্পেয়ারমেন্ট হবে, ডিমেনশিয়া হবে। তো এটা কি ধরনের, এটা ফোকালি একটা নির্দিষ্ট জায়গা থেকে শুরু হয়, পরবর্তীতে হচ্ছে আপনার ওয়াইড স্প্রেড হয়ে যায়, ফোকাল অনসেট, এটা ইউজুয়ালি হচ্ছে ফোকাল অনসেট। এরপর দেখেন cognitive impairment is under recognized in motor neuron disease. Up to 50% will have a mainly executive impairment in formal testing. Around 10% patient develop frontotemporal dementia. 10% patient frontotemporal dementia হয়। 10% patient with frontotemporal dementia
ডিমেনশিয়া উইল ডেভেলপ অ্যামাইট্রোপিক ল্যাটারাল মানে উল্টাভাবে মানে 10% পেশেন্টের মোটর নিউরন ডিজিজের পেশেন্টের আপনার ফ্রন্ট টেম্পোরাল ডিমেনশিয়া হয়, একইভাবে আবার ফ্রন্ট টেম্পোরাল ডিমেনশিয়ার 10% পেশেন্টের আবার অ্যামাইট্রোপিক ল্যাটারাল স্ক্লেরোসিস ডেভেলপ করে, ঠিক আছে, ভাইস ভার্সা। হ্যাঁ, এরপর দেখেন ইভেন উইথ দ্য ট্রিটমেন্ট দেওয়ার পরে হচ্ছে মোটর নিউরন ডিজিজ হচ্ছে প্রোগ্রেসিভ, অর্থাৎ ডিজিজ খারাপ হইতে থাকে। আর তারপর হচ্ছে আপনার স্পেশালিস্ট ফলো আপ অফারিং নন ইনভেসিভ ভেন্টিলেশন, এটা হচ্ছে আপনার সার্ভাইভালের ক্ষেত্রে এটার একটু ভূমিকা আছে। খুব বেশি আসলে বেশি দিন বাঁচায় রাখা যায় না নন ইনভেসিভ ভেন্টিলেশন দিয়েও। তারপর হচ্ছে আপনার কয়েক মাস বাঁচায় রাখা যায়। এরপর দেখেন আরো কিছু ফিচার আপনারা পাইতে পারেন। মাইল্ডলি হচ্ছে ক্রিয়েটিনিন কাইনেজ রেজড হতে পারে। সেন্সরি এন্ড মোটর নার্ভ কন্ডাকশন স্টাডি, আমরা বলছি নার্ভ কন্ডাকশন স্টাডি নরমাল। দেয়ার মে বি রিডাকশন ইন অ্যামপ্লিটিউড রিডাকশন হয় অ্যাকশন পটেনশিয়ালের ডিউ টু এক্সটার্নাল লস। EMG will confirm the typical feature of widespread denervation, যে widespread যে denervation হয় এটা যে একটা ডিজেনারেটিভ ডিজিজ, এটা EMG করে আমরা কনফার্ম করতে পারবো। এই যে এরপর দেখেন হচ্ছে ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা অলরেডি পড়ে আসছি, সেটা হচ্ছে রাইলোজুলের কথা। এটা মাল্টিডিসিপ্লিনারি সার্ভিসের মাধ্যমে ফিজিওথেরাপিস্ট, স্পিচ, অকুপেশনাল থেরাপিস্ট, ভেন্টিলেটরের অনেকগুলো সার্ভিস দিতে হবে। ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে রাইলোজুল গ্লুটামেট অ্যান্টাগনিস্ট, এটা আমরা ইউজ করতে পারি। এটা দিলে হচ্ছে দেখা যাচ্ছে সার্ভাইভাল 2 থেকে 3 মাস বাড়ে, ঠিক আছে। এরপর দেখেন নন ইনভেসিভ ভেন্টিলেশন সিগনিফিকেন্টলি প্রলং সার্ভাইভাল এন্ড ইমপ্রুভস অর মেইনটেইনস কোয়ালিটি অফ লাইফ ইন এজ, তাহলে হচ্ছে এটা রাইলোজুলের থেকে এটা দিলে ভালো, ঠিক আছে। এখানে আর তেমন কিছু নাই, আশা করি যতটুকু বলছি একটু বুঝতে পেরেছেন। এরপর আসেন আমরা চলে যাই মেনিনজাইটিস এর ক্ষেত্রে। মেনিনজাইটিস এর ক্ষেত্রে আমরা আবার রিভিউ শিটে চলে যাই, একটু রিভিউ করে আসি। আচ্ছা, আপনাদের কাছে আমি আগে প্রশ্ন করি, এই যে রিভিউ শিটে যাচ্ছি আসতেছি, এটা থেকে আপনাদের ডিস্টার্ব হচ্ছে না সুবিধা হচ্ছে, নাকি আবার ডেভিশন থেকে আগে পরে শেষে রিভিউ শিটে যাব? ভাইয়া আগে রিভিউ শিটলে ভালো, আগে কি পয়েন্ট গুলো জানলে পরে যখন দেখতে তখন ইজি মনে হয়। আচ্ছা, এটার কিন্তু আবার খারাপ একটা দিক আছে। খারাপ দিকটা কি আমি বলি, তো আপনার পয়েন্ট গুলো হচ্ছে ফিক্সড হয়ে গেল, আপনি এই পয়েন্ট বাদ বাকি নতুন আরেকটা পয়েন্টের দিকে যাবেন না, আপনার মাথার মধ্যে প্রিসেট হয়ে যায় আর কি। যা হোক, তারপরও ডিজিজটা বুঝতে সুবিধা হয়। আচ্ছা দেখেন, মেনিনজাইটিসে একটা পেশেন্ট যদি হেডেক, ফিভার, ফটোফোবিয়া এবং নেক স্টিফনেস নিয়ে প্রেজেন্ট করে, তাহলে এটা মোস্ট লাইকলি মেনিনজাইটিস। তো মেনিনজাইটিস এবং এনকেফালাইটিস কিন্তু অলমোস্ট কাছাকাছি ফিচার। তো ডিফারেন্স কি, মেনিনজাইটিস ইউজুয়ালি হচ্ছে মেনিনজাইটিসের থেকে এনসেফালাইটিসটা হচ্ছে বেশি খারাপ এবং ইউজুয়ালি আনকনসাসনেস নিয়ে প্রেজেন্ট করতে পারে এনসেফালাইটিস। কেউ কি কিছু বলতে চাচ্ছে? আচ্ছা, এরপর দেখেন এখানে ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট হতে পারে মেনিনজাইটিসে। এছাড়া আমরা বলছি আরেকটা জিনিস যে অনেকগুলো অর্গানিজম দিয়ে মেনিনজাইটিস হতে পারে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট অর্গানিজম হচ্ছে নেসেরিয়া মেনিনজাইটিডিস। তো এটাতে যেটা আলাদা এক্সট্রা ফিচার থাকবে সেটা হচ্ছে মেনিনজাইটিসের সব ফিচার থাকবে, সাথে হচ্ছে র্যাশ থাকবে। সাথে কি থাকবে? বডিতে র্যাশ থাকবে। যদি আপনি একটা পেশেন্টের হেডেক পাইছেন, ফিভার আছে, হাই গ্রেড ফিভার, সাথে হচ্ছে নেক স্টিফনেস, সাথে হচ্ছে আপনি র্যাশ পাইলেন, তাহলে মেনিনজাইটিস আপনি ডায়াগনোসিস ঠিক আছে, কিন্তু র্যাশ যখন পাইছেন তখন আপনি বুঝে গেলেন যে এটা নেসেরিয়া মেনিনজাইটিডিস দিয়ে হয়েছে, তখন কিন্তু আপনার চিকিৎসা পরিবর্তন হয়ে যাবে। ইউজুয়ালি যদি বলি যে মেনিনজাইটিসের ড্রাগ অফ চয়েস হচ্ছে আইভি সেপ্ট্রাইকজন আমরা ইউজ করি, কিন্তু নেসেরিয়া মেনিনজাইটিডিস এর ক্ষেত্রে ড্রাগ অফ চয়েস হচ্ছে পেনিসিলিন, আইভি বেনজাইল পেনিসিলিন, ঠিক আছে। তাহলে চেঞ্জ হয়ে গেল। এবং আরেকটা ইম্পর্টেন্ট এসপিএ যেটা পরীক্ষায় আসার জন্য মানে আপনাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, প্রোফাইলেক্সিস টু ক্লোজ কন্টাক্ট উইথ মেনিনগোকক্কাল মেনিনজাইটিস পেশেন্ট। যদি মেনিনগোকক্কাল মেনিনজাইটিস পেশেন্টের সংস্পর্শে যারা থাকবে তাদেরকেও চিকিৎসা দিতে হবে। ওরাল সিপ্রোফ্লক্সাসিন অথবা হচ্ছে রিফাম্পিসিন, এই দুইটা ড্রাগ যে কোনো একটা দিতে হবে। যদি কোনো পেশেন্ট যদি মেনিনগোকক্কাল মেনিনজাইটিসের পেশেন্টের সাথে থাকে, কন্টাক্টের হিস্ট্রি থাকে, তাদেরকে ওরাল সিপ্রোফ্লক্সাসিন অথবা রিফাম্পিসিন দিতে হবে। খুবই খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। এরপর দেখেন, যদি এইচআইভি পেশেন্টের ক্ষেত্রে মেনিনজাইটিসের কথা বলে, কোন অর্গানিজম দিয়ে হওয়ার চান্স বেশি? ক্রিপ্টোকক্কাস দিয়ে হওয়ার চান্স বেশি, এবং সেই ক্ষেত্রে আপনার ড্রাগ অফ চয়েস এমফোটেরিসিন বি অ্যান্ড ফ্লোসাইটোসিন।
এরপর দেখেন যদি ইমিউনোসাপ্রেস কন্ডিশন, যদি একটা পেশেন্টের ওল্ড এজ বলে, একটা পেশেন্টের ডায়াবেটিস আছে, এই ধরনের পেশেন্টের মেনিনজাইটিস হয় মোস্ট কমনলি লিস্টেরিয়া দিয়ে, লিস্টেরিয়া মনোসাইটিসিন দিয়ে, ওল্ড এজ এবং ডায়াবেটিস মেলাইটাস। তাইলে সেক্ষেত্রে আমাদের ড্রাগ অফ চয়েস এমপিসিলিন বা অ্যামোক্সিসিলিন সাথে জেন্টামাইসিন দিতে হবে। এরপর দেখেন মোস্ট কমন কজ অফ মেনিনজাইটিস কি? মোস্ট কমন কজ অফ মেনিনজাইটিস হচ্ছে ভাইরাল। ভাইরালের মধ্যে কোন ভাইরাস? এন্টারোভাইরাস গুলা। এন্টারোভাইরাসের মধ্যে যদি বলি যে মোস্ট কমন কজ অফ শুধু কোন ভাইরাস? কক্সাকি ভাইরাস। কক্সাকি ভাইরাস এটা হচ্ছে মোস্ট কমন কজ অফ মেনিনজাইটিস। এরপর আসেন ব্যাকটেরিয়াল কজ। ব্যাকটেরিয়াল কজের মধ্যে মোস্ট কমন কজ হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখেন নিওনাইটাল মেনিনজাইটিস এর মোস্ট কমন কজ কি? এগুলো আপনারা সবই জানেন, স্ট্রেপ্টোকক্কাস এগালেক্টি। এগালেক্টি হচ্ছে মোস্ট কমন কজ অফ নিওনাইটাল মেনিনজাইটিস। এরপর দেখেন মোলারেট মেনিনজাইটিস বলে একটা মেনিনজাইটিস আছে, এই মেনিনজাইটিসটা হয় এইচএসবি, হার্পিস সিমপ্লেক্স টাইপ 2। হার্পিস সিমপ্লেক্স 2 ভাইরাস দিয়ে মোলারেট মেনিনজাইটিস হয়। তাহলে নিওনাটাল মেনিনজাইটিসের মোস্ট কমন কজ স্ট্রেপ্টোকক্কাস এগালেক্টি, খুবই ইম্পর্টেন্ট। আর ওভারঅল যদি বলি যে মেনিনজাইটিসের মোস্ট কমন কজ হচ্ছে ভাইরাল কক্সাকি ভাইরাস, আর যদি ব্যাকটেরিয়াল কজ জানতে চাই তাহলে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। এবং ইনভেস্টিগেশনে আপনি মেনিনজাইটিসে কি পাবেন? ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস যদি হয় গ্লুকোজ কমে যাবে, আপনার ডব্লিউবিসি কাউন্ট বেড়ে যাবে। কিন্তু আপনার যখন হচ্ছে আপনার ভাইরাল হবে তখন নরমাল থাকবে গ্লুকোজ, কিন্তু লিম্ফোসাইট বেড়ে যাবে, অর্থাৎ লিম্ফোসাইট ব্যাকটেরিয়াল এবং টিউবারকুলোসিসে বেড়ে যায়। এরপর যেটা ইম্পর্টেন্ট জিনিস, ইনভেস্টিগেশন অফ চয়েস ইন হচ্ছে আপনার মেনিনজাইটিস লাম্বার পাংচার, লাম্বার পাংচার। এরপর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস আমরা পড়ি, এনকেফালাইটিস। এনকেফালাইটিসটা কি রকম দেখেন? প্রেজেন্ট উইথ অ্যাকিউট অনসেট অফ হেডেক, ফিভার, ফোকাল নিউরোলজিক্যাল সাইন। এখানে ফোকাল নিউরোলজিক্যাল সাইন থাকতে পারে, অ্যাফাসিয়া, হেমিপ্লেজিয়া, ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট, সিজার, কনভালশন নিয়ে প্রেজেন্ট করতে পারে, মেনিনজাইটিসে হতে পারে। ডিস্টারবেন্স অফ কনসাসনেস রেঞ্জিং ফ্রম ড্রাউজিনেস টু ডিপ কোমা, তাহলে এখানে হচ্ছে এই জিনিসটা ইম্পর্টেন্ট। তাহলে এদের কনসাসনেস লেভেল ড্রাউজিনেস থেকে ডিপ কোমা হতে পারে। এন্ড মেনিনজিজম অকার্স ইন মেনি পেশেন্ট, অর্থাৎ নেক রিজিডিটি, কার্নিক সাইন, এগুলো অনেক পেশেন্টের ক্ষেত্রে পাওয়া যায়। এরপর আসেন এই প্রশ্নটা জানুয়ারি 2021 আসছে, যে এনকেফালাইটিস এর একটা সিনারিও দিছে, সিনারিও দিয়ে বলছে যে টেম্পোরাল লোব ইপিলেপসি হচ্ছে, টেম্পোরাল লোব ইনভলভমেন্ট হয়েছে। টেম্পোরাল লোব ইনভলভমেন্ট যদি বলে তাহলে হচ্ছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, অর্থাৎ হার্পিস সিমপ্লেক্স দ্বারাই হচ্ছে আপনার হচ্ছে কি হয়, টেম্পোরাল লোব ইনভলভ হয়, তখন আপনার ডায়াগনোসিস হার্পিস সিমপ্লেক্স এনকেফালাইটিস, কারণ টেম্পোরাল লোব ইনভলভ করে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস। এরপর যদি ব্রেনের ভেন্ট্রিকলকে ইনভলভ করে সাইটোমেগালোভাইরাস, ভেন্ট্রিকলকে ইনভলভ করা হচ্ছে সাইটোমেগালোভাইরাস, সাইটোমেগালোভাইরাস ব্রেনের ভেন্ট্রিকলকে ইনভলভ করে। এছাড়া লিস্টেরিয়া মনোসাইটোজেন্স ইজ এন ইনক্রিজিং কজ অফ মেনিনজাইটিস, রম্বেনসেফালাইটিস, যদি ব্রেন স্টেম এনকেফালাইটিস যদি হয় রম্বেনসেফালাইটিস, তখন এটা হচ্ছে লিস্টেরিয়া মনোসাইটোজেন। এ কাদের বেশি হয়? ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, পেশেন্ট উইথ ডায়াবেটিস, অ্যালকোহলিক, প্রেগন্যান্ট উইমেন, এদের ক্ষেত্রে লিস্টেরিয়া মনোসাইটোজেন দিয়ে হয়। এবং ইট ক্যান অলসো কজ মেনিনজাইটিস ইন নিওনেট। কোন নিওনেটদের হচ্ছে ইনভলভ করে? যদি এরকম সিনারিও দেয়, আমি বলতেছি যে যদি আপনাকে বলে যে একটা বাচ্চা ডেলিভারি হয়েছে, মোস্ট কমন কজ অফ মেনিনজাইটিস কি, তাহলে হচ্ছে আপনার স্ট্রেপ্টোকক্কাস এগালেক্টি। বাট যদি বলে যে সিজারের হিস্ট্রি আছে একটা বাচ্চার, সিজারের পরে হচ্ছে তার নিওনেটাল মেনিনজাইটিস ডেভেলপ করছে, তাহলে এটা মোস্ট কমন কজ হবে লিস্টেরিয়া মনোসাইটোজেন্স। এরপর আসেন, এগুলো জিনিস আমরা অলরেডি, আচ্ছা এগুলো পড়ছি কিনা জানি না, না পড়লে আবার পড়ছি এটা, যে আমরা লাম্বার পাংচার কোথায় করি? L3 এবং L4 এর মাঝখানে, ঠিক আছে। লাম্বার ডিস্ক সব থেকে বেশি, এগুলো নিচ থেকে আসেন, এটা 3-4 এর বিষয়টা আসে, এরপর লাম্বার ডিস্ক প্রলাপস, লাম্বার ডিস্ক প্রলাপস সব থেকে বেশি হয় L4 এবং L5 এ। লাম্বার 4 এবং 5 এ সব থেকে বেশি ডিস্ক প্রলাপ হয়। আর সার্ভাইকাল ডিস্ক সব থেকে বেশি প্রলাপস হয় কত? এই দেখেন এখানে 3-4, এখানে 4-5, এরপর হচ্ছে 5-6, নিচ থেকে উপর উঠতেছে। সার্ভাইকাল ডিস্ক প্রলাপ হয় সার্ভাইকাল 5 and 6 এর মধ্যে। স্পাইনাল কোনো প্যাথোলজি যদি হয়, ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে এমআরআই। স্পাইনাল কোনো প্যাথোলজি যদি হয়, ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে এমআরআই। আমরা বলছি সিরিঙ্গোমাইলিয়াতে হচ্ছে স্পাইনাল কর্ডে প্রবলেম হয়, তখন হচ্ছে এমআরআই ইজ দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস। এরপর দেখেন ইন কেস অফ রেজড আইসিপি, যদি আইসিপি ইনক্রিজ করে সেক্ষেত্রে মনে করেন কি কি ফিচার হবে? হেডেক, হাইপারটেনশন, ব্রাডিকার্ডিয়া, ভমিটিং, এগুলো হবে। মোস্ট কমনলি কোন নার্ভ ইনভলভমেন্ট হয়? 6th ক্রেনিয়াল নার্ভ। এছাড়া আর কোনগুলো নার্ভ ইনভলভ হয়? 3, 4, 6, 7 এগুলো নার্ভ ইনভলভ হইতে পারে।
ঠিক আছে, এগুলো জিনিস আমরা পড়ছি। এখানে একটা জিনিস আপনারা হয়তো ওইভাবে বলা হয় নাই, বাইল্যাটারাল ফেশিয়াল নার্ভ পালসি কোথায় কোথায় হয়? সার্কয়েডোসিসে হয়, গুইলেন বারি সিনড্রোমে হয়, পোলিও, লাইম ডিজিজ, খুব ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো তো আমি ছবি আগে দিছি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলে দিই এখানে, যে হিস্ট্রি অফ স্কাল ফ্র্যাকচার, একটা পেশেন্টের স্কাল ফ্র্যাকচার হয়েছে, এরপর মেনিনজাইটিস এর ফিচার ডেভেলপ করছে, বা সেরেব্রাল অ্যাবসেস এর ফিচার ডেভেলপ করছে, হাই গ্রেড ফিভার, তারপর হচ্ছে আপনার সিজার হচ্ছে। তো এইরকম ফিচার যদি ডেভেলপ করে তাহলে হচ্ছে কোন অর্গানিজমটা দায়ী? স্টেপ অরিয়াস। স্টেপ অরিয়াস যদি স্কাল ফ্র্যাকচারের হিস্ট্রি থাকে, হেড ইনজুরি হিস্ট্রি থাকে, এরপর যদি মেনিনজাইটিস এর ফিচার বা সেরেব্রাল অ্যাবসেস এর ফিচার যদি ডেভেলপ করে, তাহলে হচ্ছে অর্গানিজম কোনটা দায়ী? স্টেপ অরিয়াস। কি আপনারা কি জেগে আছেন না ঘুমাই পড়তেছেন? রোকাইয়া? জি ভাইয়া, ঘুমাই নাই ভাইয়া। রোকাইয়া খুব মাইন্ড করে ঘুমাই পড়তেছে কিনা জিজ্ঞেস করলে। ঠিক আছে, তাহলে আমরা একটু ডেভিডসন থেকে পড়ি না, এগুলো তো রিভিউ করা হয়ে গেছে, আমরা একটু ডেভিডসন থেকে পড়ি। ডেভিডসন কি বলছে দেখি আমরা। ডেভিডসন, ডেভিডের বাচ্চা না? এরপর আসেন ইনফেকশন ডিজিজ কি কি আছে এগুলো একটু বলছে, এগুলো বক্স অত ইম্পর্টেন্ট। দেখেন মেনিনজাইটিস, এখানে হচ্ছে সাইন অফ মেনিনজিজম থাকবে, হাই গ্রেড ফিভার থাকবে, হেডেক থাকবে। তাহলে মেনিনজাইটিস, পাইরেক্সিয়া এন্ড হেডেক। দেখেন মেনিনজিজম কি জিনিস? মেনিনজিজম হচ্ছে আপনার হেডেক, ফটোফোবিয়া, নেক স্টিফনেস, সাথে সাইন অফ মেনিনজিয়াল ইরিটেশন গুলো যদি থাকে, তখন এটা হচ্ছে মেনিনজিজম। আমরা দেখেন এখানে কি পড়ি আমরা, যে ক্যারেক্টারিস্টিক ফিচার অফ মেনিনজাইটিস, পাইরেক্সিয়া, হেডেক, মেনিনজিজম। Meningism consists of headache, photophobia, stiffness of neck, and often accompanied by sign of meningeal irritation. Meningeal irritation এর সাইন কি কি আছে দেখেন, কার্নিক সাইন এন্ড ব্রুডজিনিস্কি সাইন। কোনটা কি জিনিস এখানে বলা আছে সেটা পড়ে নিয়ে। মেনিনজিজম ইজ নট স্পেসিফিক ফর মেনিনজাইটিস, এটা যে শুধু মেনিনজাইটিসে হয় তা না, আর কোথায় হইতে পারে? সাবঅ্যারাকনয়েড হেমোরেজিও এই যে কার্নিক যে ফিচারগুলা হইতে পারে, আপনার হেডেক, ফটোফোবিয়া, নেক স্টিফনেস, তারপর হচ্ছে কার্নিক সাইন, ব্রুডজিনিস্কি সাইন, এগুলো সাবঅ্যারাকনয়েড হেমোরেজিও হইতে পারে। দেখেন এরপরে কি বলছে, দ্য সিভিরিটি অফ ক্লিনিক্যাল ফিচার্স ভ্যারাইজ উইথ কজেটিক অর্গানিজম অ্যাজ ডাজ দ্য প্রেজেন্স অফ আদার ফিচার্স সাচ এজ র্যাশ। আমরা বলছি র্যাশ থাকলে এটা হচ্ছে নেসেরিয়া মেনিনজাইটিস। দেখেন এরপর হচ্ছে ভাইরাল মেনিনজাইটিস। Viruses are the most common cause of meningitis, resulting in benign self-limiting illness requiring no specific therapy. Viral meningitis টা usually better, এটাতে হচ্ছে self-limiting benign। তারপর দেখেন less serious than bacterial meningitis, bacterial meningitis এর থেকে viral meningitis টা less severe unless it is associated with encephalitis। যদি encephalitis হয় তখন প্রবলেম, শুধু meningitis যদি হয় ভাইরাস দিয়ে তাহলে ইটস ওকে। নাম্বার অফ ভাইরাস ক্যান কজ মেনিনজাইটিস, এর মোস্ট কমন কজ হচ্ছে এন্টারোভাইরাস। মোস্ট কমন কজ কে? এন্টারোভাইরাস। তো এন্টারোভাইরাসের মধ্যে মোস্ট কমন কজ হচ্ছে কক্সাকি ভাইরাস। কই গেল, আসে না কেন? আচ্ছা দেখেন মোস্ট কমন কজ হচ্ছে এন্টারোভাইরাস, এন্টারোভাইরাসের মধ্যে মোস্ট কমন হচ্ছে কক্সাকি ভাইরাস। আরো ভাইরাস আছে, ইকোভাইরাস, পোলিও ভাইরাস, এগুলো এন্টারোভাইরাস। তারপর হচ্ছে মামস, ইনফ্লুয়েঞ্জা, হারপিস সিমপ্লেক্স, ভেরিসেলা জস্টা, রিপিস্টিন বারবারাস, এইচআইভি, এগুলো দিয়ে হইতে পারে লিম্ফোসাইটিক কোরোনারি মেনিনজাইটিস। এটা দেখেন মোলারাইট মেনিনজাইটিস হারপিস সিমপ্লেক্স টাইপ 2 দিয়ে হয়। হারপিস সিমপ্লেক্স টাইপ 2 কজেস মোলারাইট মেনিনজাইটিস। এরপর দেখেন প্রোটোজোয়া এন্ড প্যারাসাইট, সিস্টিসার্কাই এন্ড এমিবা আসতে পারে। কোন কোন প্রোটোজোয়া বা প্যারাসাইট হচ্ছে আপনার মেনিনজাইটিস করে, এমসিকিউতে আসতে পারে। কোন কোন ফাঙ্গাস হচ্ছে মেনিনজাইটিস করে? ক্রিপ্টোককাস নিউফরমেন্স, ক্যান্ডিডা, হিস্টোপ্লাজমা, ব্লাস্টোমাইকোসিস, কপিডিও আয়োডিস এন্ড হচ্ছে কি স্প্রুট্রিক্সেনকি। তো এগুলো এইসব ফাঙ্গাইও কিন্তু আপনার মেনিনজাইটিস করতে পারে। ক্রিপ্টোককাস নিউফরমেন্স, ক্যান্ডিডা, হিস্টোপ্লাজমা। আচ্ছা এরপর আসেন এই কজগুলো ইম্পর্টেন্ট। নন ইনফেক্টিভ অর্থাৎ কোনো ব্যাকটেরিয়াল, ভাইরাস এগুলো দ্বারা কজ নয়, স্টেরাইল নন ইনফেক্টিভ কজ। তো এটা আমি মনে রাখছি বিবি লিলি। বিবি লিলি হচ্ছে মানে বিবি মানে হচ্ছে বিবি আর কি, হচ্ছে বউদেরকে যেমন বিবি বলে, এরকম কিছু বিবি রাসেল আছে না, অনেকের নাম তো এরকম বিবি দিয়ে আছে। যা হোক, তো বিবি লিলি হচ্ছে কি করে, বেহসেট নামক এক ভদ্রলোক, বিদেশি ফরেনার, বেহসেট স্যারকে লুপাস লুপাস দেয়। মানে লুপাস মানে হচ্ছে মনে করেন লুপাস মানে কি আসলে
আমি লোটাসের সাথে মিল রাখছি আর কি, পদ্ম ফুলের সাথে। যা হোক, পছন্দ করে তাকে হচ্ছে দিয়ে বিবি লিলি, ব্যাসেট স্যারকে লুপাস দিল। এগুলো হচ্ছে নন ইনফেক্টিভ ফর্ম অফ হচ্ছে মেনিনজাইটিস, নন ইনফেক্টিভ। তাহলে মেলিগনেন্ট কজের মধ্যে কি আছে? বি দিয়ে ব্রেস্ট কার্সিনোমা, বি দিয়ে ব্রঙ্কিয়াল কার্সিনোমা, এল দিয়ে হচ্ছে লিউকেমিয়া, এলওয়াই দিয়ে হচ্ছে লিম্ফোমা। তাহলে ব্রেস্ট ক্যান্সার, ব্রঙ্কিয়াল ক্যান্সার, লিউকেমিয়া, লিম্ফোমা। এরপর দেখেন ইনফ্লামেটরি কজ। ইনফ্লামেটরি কজ কি কি আছে দেখেন। বেহেসেট স্যার, বেহেসেট মানে হচ্ছে কি বেহেসেট ডিজিজ, সার মানে হচ্ছে সার্কয়েডোসিস, লুপাস মানে হচ্ছে এসএলই। ঠিক আছে, মনে থাকবে? থাকবে না, মনে থাকবে না। Viral meningitis occurs mainly in children or young adults. Young adults দের হয়। আচ্ছা, এরপর দেখেন ডায়াগনোসিস আমরা কিভাবে করব, লাম্বার পাংচার করে ডায়াগনোসিস করব। তো এখানে আপনার যেহেতু ভাইরাল কজ, সুতরাং হচ্ছে আপনার লিম্ফোসাইট বেড়ে যাবে, গ্লুকোজ এবং প্রোটিন নরমাল থাকবে। ঠিক আছে, এরপর দেখেন ইউজুয়ালি বিনাইন সেলফ লিমিটিং, রিকভারি ইউজুয়ালি অকার্স উইদিন ডেজ, কয়েকদিনের মধ্যে ভালো হয়ে যায়। মেনিনজাইটিস হইতে পারে আপনার মিজেলস, মামস, তারপর হচ্ছে ইপিস্টিন বারভাইরাস, তারপর হচ্ছে হেপাটাইটিস, এগুলো দিয়ে হতে পারে। তারপর হচ্ছে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস সম্পর্কে দেখেন। ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস যে সাব সাহারান আফ্রিকান এরিয়াতে দেখা যাচ্ছে যে ড্রট এন্ড ডাস্ট স্টর্ম আর অফেন অ্যাসোসিয়েটেড উইথ। তো আফ্রিকান এরিয়াতে দেখা যাচ্ছে যে খরা এবং হচ্ছে ধুলাবালি, এগুলো হচ্ছে আপনার মেনিনগোকক্কাল আউটব্রেকের সাথে অ্যাসোসিয়েটেড হার্টম্যান মেনিনজাইটিস। হার্টম্যান মেনিনজাইটিসও বলা হয়। মেনিনগোকক্কাল মেনিনজাইটিসের আরেকটা নাম হচ্ছে হার্টম্যান হার্ম হার্ম হারমাটন হারমাটন হার্টম্যান না হারমাটন মেনিনজাইটিস। ঠিক আছে, spread from adjacent foci of infection, ear, skull fracture, sinus can be causative, এগুলো থেকে হতে পারে। এখানে আসেন, এখানে আসলে তো সহজ হয়ে যাবে। এই যে এই জায়গায় এসে কোন বয়সীদের হচ্ছে কি ধরনের হচ্ছে আপনার মেনিনজাইটিস হয়, কোনটা দিয়ে মেনিনজাইটিস হয়, এটা ইম্পর্টেন্ট। তাহলে আমি হচ্ছে মনে রাখি, ছোট বাচ্চারা তো আর এমপি হবে না, ধীরে ধীরে হচ্ছে এমপি হবে। প্রথমে ইপা ইপা দিয়ে মনে রাখছি। ই দিয়ে হচ্ছে ইকোলাই, পি দিয়ে হচ্ছে আপনার প্রোটিয়াস, এ দিয়ে হচ্ছে অ্যাগালেক্টি। তাহলে ইকোলাই, প্রোটিয়াস, অ্যাগালেক্টি। তারপর লিস্টেরিয়া মনোসাইটিজেন আছে লেস কমন, এটাও মনে রাখতে পারে। তো স্ট্রেপ্টোককাস অ্যাগালেক্টি না দিয়ে পরীক্ষায় দিয়ে দিল যে হচ্ছে গ্রুপ বি স্ট্রেপ্টোককাই। তাহলে ইট ইজ দ্য মোস্ট কমন কজ অফ নিওনেটাল মেনিনজাইটিস। গ্রুপ বি স্ট্রেপ্টোককাই অ্যাগালেক্টি, এটা হচ্ছে মোস্ট কমন কজ। তার মধ্যে গ্রাম নেগেটিভ বেসিলাইয়ের মধ্যে ইকোলাই, প্রোটিয়াস এগুলো ইম্পর্টেন্ট কজ। এছাড়া অ্যাগালেক্টি। ইপা, ইপা দিয়ে মনে রাখেন, ইপা ছোট্ট একটা মেয়ে, নিওনেট। এই নিউনেটের হচ্ছে পরবর্তীতে কি হলো দেখেন, এইখানে এই নিউমোনিকটা আমরা চেঞ্জ করে দিব। হ্যাঁ, এমপিএইচ, এটা হচ্ছে এমপিএইচ। ও যখন স্কুলে যায়, স্কুলে গিয়ে এমপিএইচ করে। হ্যাঁ দেখেন, এম দিয়ে হচ্ছে আপনার মেনিনগোকক্কাস অর্থাৎ নেসেরিয়া মেনিনজাইটিস, পি দিয়ে হচ্ছে নিউমোকক্কাস অর্থাৎ স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, এবং এইচ দিয়ে হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি। তাইলে আপনার এম দিয়ে হচ্ছে মেনিনগোকক্কাস মানে নেসেরিয়া মেনিনজাইটিস, পি দিয়ে হচ্ছে নিউমোকক্কাস মানে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, এবং এইচ দিয়ে হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি। তাহলে এই তিনটা দিয়ে প্রি স্কুল গোয়িং চিলড্রেন এদের হয়। এরপর দেখেন, সে যখন বড় হইলো, এমপিএইচ করলো, সে এখন ভাবলো যে না, আমি একটু মন্ত্রী এমপি হব। তো সে এমপি হবে এখন, বড় হওয়ার পরে এমপি হবে। এম দিয়ে হচ্ছে মেনিনগোকক্কাস, পি দিয়ে হচ্ছে নিউমোকক্কাস। মেনিনগোকক্কাস মানে নেসেরিয়া মেনিনজাইটিস, নিউমোকক্কাস মানে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। এছাড়া আদার অর্গানিজম দিয়ে হইতে পারে, আমরা বলছি যে বুড়াদের ক্ষেত্রে লিস্টেরিয়া মনোসাইটিস দিয়ে হইতে পারে। এছাড়া টিউবারকুলার মেনিনজাইটিস হইতে পারে, স্টেফ অরিয়াস দিয়ে হইতে পারে। স্টেফ অরিয়াস দিয়ে কাদের বেশি হয়? এই যে স্কাল ফ্র্যাকচারের যদি হিস্ট্রি থাকে, একটা সিনারিও দিতে পারে আপনাকে, তাহলে স্কাল ফ্র্যাকচারের হিস্ট্রি দিয়ে হচ্ছে আপনার নিউমোকক্কাল স্ট্রেপ্টোকক্কাস অরিয়াস, স্টেফিলোকক্কাস অরিয়াস দিয়ে কি হইতে পারে, মেনিনজাইটিস হইতে পারে, সেরেব্রাল অ্যাবসেস হইতে পারে। ঠিক আছে, স্কাল ফ্র্যাকচার ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন একটু সুমাইতা? বুঝছি। আমি কি তাড়াতাড়ি বলতেছি বেশি? না, ঠিক আছে। আচ্ছা, যেহেতু একবার বলা হয়ে গেছে, এই জন্য জিনিসগুলো তো আর ধীরে ধীরে বলার তো দরকার নাই, রিভিউ শিট থেকে বলে ফেলছি অলরেডি, এই জন্য একটু দ্রুত যাচ্ছি। এরপর আমরা বলছি যে মেনিনগোকক্কাল মেনিনজাইটিস এর ক্ষেত্রে র্যাশ হয়, সেই জন্য কথাটা মনে রাখবেন। হারমাটন হচ্ছে এটাকে মেনিনজাইটিসও বলা হয়।
এরপর দেখেন হচ্ছে প্যাথোফিজিওলজি। ইউরোপের ক্ষেত্রে মোস্ট কমন কজ হচ্ছে স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া, এরপর হচ্ছে আপনার মেনিনগোককাস অর্থাৎ নেসেরিয়া মেনিনজাইটিস দিয়ে সবথেকে বেশি হচ্ছে এখন কি হচ্ছে আপনার এই মেনিনজাইটিস হচ্ছে। এরপর দেখেন স্ট্রেপ্টোককাস সুইস ইজ এ রেয়ার জুনোটিক কজ অফ মেনিনজাইটিস অ্যাসোসিয়েটেড উইথ পারসন কন্টাক্ট। যারা শোরের কন্টাক্টে থাকবে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্ট্রেপ্টোককাস সুইস, সুইস দিয়ে হচ্ছে আপনার মেনিনজাইটিস হতে পারে। তো এখানে একটা কথা দেখেন, স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া আর হচ্ছে মোস্ট কমন কজ অফ হচ্ছে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, সাথে হচ্ছে এখানে ইনফ্লুয়েঞ্জা বিও একটা আছে। এরপর দেখেন তাহলে হচ্ছে শোরের সাথে যারা কন্টাক্টে থাকবে তাদের ক্ষেত্রে হচ্ছে স্ট্রেপ্টোককাস সুইস দিয়ে হবে। এরপর দেখেন এরপর 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 এখানে আমার কি দরকার, ক্রেনিয়াল নার্ভ ড্যামেজ হইতে পারে, এখানে হচ্ছে আপনার হিয়ারিং লস হইতে পারে, হাইড্রোসেফালাস হইতে পারে, এগুলো মেনিনজাইটিস এর কিছু কমপ্লিকেশন। এরপর দেখেন অবলিটারেটিভ আর্টারাইটিস এন্ড লেপ্টোমেনিনজিয়াল আর্টারাইটিস পাসিং থ্রু দ্য মেনিনজিয়াল এক্সুডেট মে প্রোডিউস সেকেন্ডারি সেরেব্রাল ইনফেকশন, এই ঘটনা ঘটতে পারে, এগুলো হচ্ছে কমপ্লিকেশন। ঠিক আছে, কমপ্লিকেশন এগুলা। এরপর দেখেন ক্লিনিক্যাল ফিচার্স, এগুলো আমরা বলছি হেডেক, ড্রাউজিনেস, ফিভার, নেক স্টিফনেস, এগুলো ইউজুয়াল প্রেজেন্টেশন। 90% patient with meningococcal meningitis will have two of the following: fever, neck stiffness, altered consciousness and rash. এগুলো হচ্ছে meningococcal যে মেনিনজাইটিস তার ফিচার। অর্থাৎ আপনার অবশ্যই ফিভার, নেক স্টিফনেস, altered consciousness and rash, এই চারটার মধ্যে দুইটা থাকবেই থাকবে। এরপর দেখেন এই যে মেনিনগোকক্কাল সেপসিস নেসেরিয়া মেনিনজাইটিস দিয়ে হলে কি কি ফিচার থাকবে, তাহলে এখানে মেনিনজাইটিস থাকবে, এখানে র্যাশ থাকবে, শক নিয়ে প্রেজেন্ট করতে পারে সেপসিস, এন্ড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন থাকতে পারে পেশেন্টের, রেনাল ফেলিওর, তারপর হচ্ছে পেরিফেরাল গ্যাংগ্রিন, সেপটিক আর্থ্রাইটিস, নেসেরিয়া গনোরিয়া দিয়ে হচ্ছে সেপসিস হয়। কিন্তু এখানে যখন সেপসিস ডেভেলপ করছে বিভিন্ন জায়গায় হচ্ছে এই অর্গানিজম গুলো গিয়ে হচ্ছে কি করে ডিজিজ করে, সেটা হচ্ছে সেপটিক ফোগায় হচ্ছে আর্থ্রাইটিস করতে পারে, পেরিকার্ডাইটিস করতে পারে। আর্থ্রাইটিস, পেরিকার্ডাইটিস আলাদা করে মনে রাখবেন। র্যাশ থাকে, শক হবে, পেশেন্ট রেনাল ফেলিয়ার ডেভেলপ করবে। বক্সটা খুবই ইম্পর্টেন্ট, বক্সটা করবেন ভালো করে। নিউমোকক্কাল মেনিনজাইটিস অ্যাসোসিয়েটেড উইথ নিউমোনিয়া, ছোট বাচ্চাদের দেখা যাচ্ছে যে নিউমোনিয়ার পর মেনিনজাইটিস হয়েছে, তাহলে হচ্ছে মোস্ট কমন কজ হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। occurs especially in older patient and alcoholic as well as with hyposplenism। এইসব পেশেন্টের ক্ষেত্রে আমরা জানি যে সব পেশেন্টের স্প্লেনেক্টমি করা হয়েছে, এইসব পেশেন্টের ক্যাপসুলেটেড অর্গানিজম নিউমোকক্কাস, মেনিনগোকক্কাস, হিমোফিলাস এইসব অর্গানিজম দিয়ে হচ্ছে মোস্ট কমনলি ইনভলভ হয়। তো যদি হাইপোস্প্লেনিজম হয় সেক্ষেত্রে স্ট্রেপ্টোকক্কাস দিয়ে নিউমোনিয়া হওয়ার চান্সটা অনেক বেশি। লিস্টেরিয়া monocytosis is an increasing cause of meningitis. Rhombencephalitis, brain stem encephalitis in the immunosuppressed patient like diabetes, alcoholic, pregnant women, এগুলোর ক্ষেত্রে লিস্টেরিয়া দিয়ে হবে, এগুলো কথা আমরা বলে ফেলছি। এরপর দেখেন ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে লাম্বার পাংচার আমাকে করতেই হবে। এরপর দেখেন সিএসএফ স্টাডি হচ্ছে ব্যাকটেরিয়াল হলে সেক্ষেত্রে ক্লাউডি হবে এবং নিউট্রোফিল কাউন্ট অনেক বেশি থাকবে, প্রোটিন কমে যাবে, প্রোটিন বেড়ে যাবে, গ্লুকোজ কমে যাবে, ব্যাকটেরিয়া গ্লুকোজ খাই ফেলে গ্লুকোজ কমে যাবে। এরপর দেখেন হচ্ছে ড্রাগ অফ চয়েস, আমরা বলছি যে যদি ব্যাকটেরিয়াল কজ হয় সেক্ষেত্রে সেপ্ট্রাইকজন হচ্ছে ড্রাগ অফ চয়েস। যদি নেসেরিয়া মেনিনজাইটিস নামক ব্যাকটেরিয়া দিয়ে হয় তখন আইবি বেনজাইল পেনিসিলিন হচ্ছে তখন ড্রাগ অফ চয়েস। এরপর দেখেন হচ্ছে এদিকে এইখানে ইনফিনিটি স্টার একটা টপিকস আছে, সেটা হচ্ছে দেখেন মেনিনগোকক্কাল ডিজিজ হলে মর্টালিটি ডাবল, তাহলে এটা ইম্পর্টেন্ট। নেসেরিয়া মেনিনজাইটিস অর্থাৎ মেনিনগোকক্কাল যে হচ্ছে আপনার ডিজিজ যেটা আছে সেটা হচ্ছে প্রগনোসিস খারাপ মেনিনগোকক্কাল। এরপর দেখেন মেনিনগোকক্কাল ইনফেকশন প্রিভেনশন করার জন্য আপনি কি করবেন, এটা ইনফিনিটি স্টার টপিকস এসবিএ, যে ক্লোজ কন্টাক্ট অফ পেশেন্ট উইথ মেনিনগোকক্কাল ইনফেকশন শুড বি গিভেন 2 days অফ ওরাল রিফ্যাম্পিসিন। অর্থাৎ মেনিনগোকক্কাল ইনফেকশনের কোন পেশেন্ট কন্টাক্টে যদি আসে তাকে 2 দিন ওরাল রিফ্যাম্পিসিন দিতে হবে। In adults, a single dose of ciprofloxacin is alternative, অথবা সিঙ্গেল ডোজ ciprofloxacin দিতে হবে, তাহলে 2 দিনের রিফ্যাম্পিসিন অথবা এক ডোজ ciprofloxacin। তাহলে if not treated with ceftriaxone, the index should be given similar to clear infection nasopharynx before discharge. Vaccine are available for the meningococcal subgroups, কিন্তু গ্রুপ বি এর জন্য কোনো ভ্যাকসিন নাই। এরপর দেখেন টিউবারকুলার মেনিনজাইটিস এর ফিচারগুলো আমরা জানছি অলরেডি। এটা হচ্ছে ইউজুয়ালি কাদের বেশি হয়, এইডস থাকলে সেক্ষেত্রে হতে পারে,
নেসেরিয়া মেনিনজাইটিসের ক্ষেত্রে ড্রাগ অফ চয়েস আইভি বেনজাইল পেনিসিলিন, লিস্টেরিয়া মনোসাইটিস দিয়ে যদি হয় সেক্ষেত্রে অ্যাম্পিসিলিন, সাথে হচ্ছে জেন্টামাইসিন দিতে হবে। এরপর এখানে আমরা আসি না কেন, এরপরে এই বক্সটা আমরা অলরেডি বলে ফেলছি কাদের কাদের ক্ষেত্রে মেনিনগোকক্কাল এক্সপোজার হলে কাদের কাদের ক্ষেত্রে দিবেন, কাদের ক্ষেত্রে দিবেন না। খুবই খুবই ইম্পর্টেন্ট, ইনফিনিটিসটা পড়বেন, এটা এমসিকিউ তে আসতে পারে, এসবিএ এর জন্য যাওয়া দরকার আমরা পড়ে ফেলছি। টিউবারকুলার মেনিনজাইটিসের কিছু ফিচার, সাইন সিম্পটম এখানে একটু পড়বেন। টিউবারকুলার মেনিনজাইটিসের সাইন সিম্পটম গুলো পড়বেন। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস পাওয়া যায়, টিউবারকুলার মেনিনজাইটিসের সিএসএফ এ ফাইন ক্লট স্পাইডার ওয়েব পাওয়া যায়। ফাইন ক্লট স্পাইডার ওয়েব পাওয়া যায়, এটা ইম্পর্টেন্ট। এটা শুধু টিউবারকুলার মেনিনজাইটিসে পাওয়া যায়, আর অন্যগুলোতে পাওয়া যায় না। এরপর 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 মোলারেট সেল, মোলারেট সিনড্রোম কি জিনিস এটা দেখেন। এখানে ইপিথেলয়েড সেল পাওয়া যায় স্পাইনাল ফ্লুইডে, এই যে হারপিস সিমপ্লেক্স টাইপ 2 দিয়ে হয়, জাস্ট এই জিনিসটা এখান থেকে একটু পড়বেন। আবার মেলিগন্যান্ট মেনিনজাইটিস আমরা পড়ে আসছি, বিবি লিলি হচ্ছে ব্যাসের সালকে লোপাস দিল, এই জিনিসটা আমরা পড়ে আসছি। এরপর হচ্ছে ভাইরাল এনকেফালাইটিস, এখান থেকে কি পড়বেন, ভাইরাল এনকেফালাইটিস দেখেন হচ্ছে হারপিস সিমপ্লেক্স হচ্ছে ব্রেইনে কিভাবে প্রবেশ করে, রিচেস দ্য ব্রেইন ভিয়া অলফ্যাক্টরি নার্ভ, তাহলে এটা ইম্পর্টেন্ট ফর এসবিএ। হারপিস ভাইরাল এনকেফালাইটিস ইজ হারপিস সিমপ্লেক্স মোস্ট সিরিয়াস কজ অফ, তাহলে রিচেস ব্রেইন ভিয়া অলফ্যাক্টরি নার্ভ, এটা এসবিএ এর জন্য ইম্পর্টেন্ট। কোন নার্ভের মাধ্যমে হচ্ছে যায়, তাহলে হচ্ছে ব্রেইনে, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে। এরপর দেখেন প্যাথো ফিজিওলজি, প্যাথোফিজিওলজির মধ্যে দেখেন টেম্পোরাল লোব আর ইউজুয়ালি প্রাইমারি এফেক্টেড ইন হারপিস সিমপ্লেক্স এনকেফালাইটিস, তাহলে এটা এসবি অলরেডি জানুয়ারি 2021-এ চলে আসছে। হারপিস সিমপ্লেক্স এনকেফালাইটিস দিয়ে হচ্ছে যদি হয় টেম্পোরাল লোবকে প্রথমে ইনভলভ করে। আর সাইটোমেগালোভাইরাস ক্যান ইনভলভ দ্য এরিয়া অ্যাডজেসেন্ট টু দ্য ভেন্ট্রিকলস, তাহলে ভেন্ট্রিকলকে ইনভলভ করে সাইটোমেগালোভাইরাস। তো যদি এরকম ভেন্ট্রিকল ইনভলভমেন্টের যদি সিনারিওতে থাকে তাহলে হচ্ছে সাইটোমেগালোভাইরাস, অথবা যদি জিজ্ঞেস করে যে কোন ভাইরাসটা হচ্ছে এনকেফালাইটিস করে ভেন্ট্রিকলকে ইনভলভ করে, সেটা হচ্ছে আপনার হচ্ছে সাইটোমেগালোভাইরাস। তো সাইটোমেগালোভাইরাসের ক্ষেত্রে আমরা জানি যে ইনক্লুশন বডি পাওয়া যায়, কি পাওয়া যায়, ইনক্লুশন বডি পাওয়া যায়। সাইটোমেগালোভাইরাসের ক্ষেত্রে কি পাওয়া যায়, ইনক্লুশন বডি পাওয়া যায়। এরপর দেখেন ভাইরাল এনকেফালাইটিস প্রেজেন্ট উইথ অ্যাকিউট অনসেট অফ হেডেক, ফিভার, ফোকাল নিউরোলজিক্যাল সাইন, ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট, সিজার, এগুলো নিয়ে আসতে পারে। ডিস্টারবেন্স অফ কনসাসনেস রেঞ্জিং ফ্রম ড্রাউজিনেস টু ডিপ কোমা, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এগুলো আমরা বলে ফেলেছি। ইজি অ্যাবনরমাল পাওয়া যেতে পারে যখন টেম্পোরাল লোব এপিলেপসি হবে বা হারপিস সিমপ্লেক্স এনকেফালাইটিস হবে, সেক্ষেত্রে হচ্ছে আমরা স্লো ওয়েভ অ্যাক্টিভিটি পাবো ইইজি তে, স্লো ওয়েভ অ্যাক্টিভিটি। হারপিস সিমপ্লেক্স এনকেফালাইটিস এর ক্ষেত্রে ড্রাগ অফ চয়েস অ্যাসাইক্লোভির, ড্রাগ অফ চয়েস অ্যাসাইক্লোভির, ড্রাগ অফ চয়েস অ্যাসাইক্লোভির। এরপর দেখেন ব্রেন স্টেম এনকেফালাইটিস, ব্রেন স্টেম এনকেফালাইটিস এর ক্ষেত্রে আমাদের কিছু করার নাই, আমরা বলছি যে রম্বেনসেফালাইটিস করে, ব্রেন স্টেম এনকেফালাইটিস করে লিস্টেরিয়া মনোসাইটিজেন্স, তাহলে ব্রেন স্টেম এনসেফালাইটিস করে লিস্টেরিয়া মনোসাইটিজেন্স, খুবই ইম্পর্টেন্ট। এরপর আসেন রেবিস, রেবিসের যে অর্গানিজম রেপ্টোভাইরাস, এই ভাইরাসটা কি শেপ, বুলেট শেপ, এই ভাইরাসটা কি শেপ, বুলেট, বুলেট বন্দুকের বুলেট শেপ, and infect the central nervous system and salivary gland to a wide variety। তো এখানে একটা কথা আছে যে এখানে পেরিফেরাল নার্ভ গুলোতে হচ্ছে আপনার অর্গানিজমটা হচ্ছে এই বেয়ে বেয়ে উপরে উঠে, তো যে কারণে দেখা যাচ্ছে যে পায়ে কামড়াইলে তার হচ্ছে রেবিস হইতে অনেক দিন সময় লাগবে, কিন্তু হাতে কামড়াইলে তুলনামূলক দ্রুত সময়ে হচ্ছে রেবিস হবে। আবার কাউকে যদি মুখে কামড়ায় বা ঘাড়ে, কপালে, এখানে কামড়ায়, যদি নেক রিজিয়নে, যত ব্রেনের যত কাছাকাছি কামড়াবে তত দ্রুত রেবিস ডেভেলপ করার চান্স বেশি। আচ্ছা, এগুলো থিওরিটিক্যাল পড়াশোনা এখন না, আমরা একটু বলে রাখলাম। এরপর দেখেন ইউজুয়ালি কেমনে হয়, কনভেড বাই স্যালাইভা, থ্রু বাইটস, লিকস, অন অ্যাব্রাশন অর ইনটেক মিউকাস মেমব্রেন, কামড়ানোর মাধ্যমে হয়। হিউম্যানস আর মোস্ট ফ্রিকুয়েন্টলি ইনফেক্টেড ফ্রম ডগ এন্ড ব্যাটস, বাদুড় থেকে হচ্ছে। এরপর দেখেন ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে মিনিমাম 9 days টু many months, usually between 4 to 8 weeks, usually হচ্ছে 4 থেকে 8 সপ্তাহ অর্থাৎ 2 মাসের মধ্যে ডেভেলপ করে। সিভিয়ার বাইট especially if on the head or neck are associated with shorter incubation period, অর্থাৎ যদি ব্রেনের কাছাকাছি জায়গায় কামড়ায় দ্রুত ডেভেলপ করে।
এরপর দেখেন এটা হচ্ছে ফ্যাটালিটি হচ্ছে 100% মর্টালিটি। রেবিস যদি কারো ডেভেলপ করে তারা হচ্ছে 100% মর্টালিটি, ঠিক আছে। এরপর দেখেন পেশেন্টের কি হয়, ফিভার, প্যারাস্থেশিয়া এট দা ফিভার হবে, প্যারাস্থেশিয়া এট বাইট সাইড, তাহলে হচ্ছে 1 থেকে 10 দিন প্রোনর্মাল পিরিয়ড থাকতে পারে এদের। এছাড়া যেটা সব থেকে ভয়ের বিষয় জলাতঙ্ক, হাইড্রোফোবিয়া, অর্থাৎ পানি দেখলে এদের যে হচ্ছে যে ড্রগ গেলার যে মাসল গুলো আছে, বালবার মাসল গুলো, এগুলো হচ্ছে স্পাজম করে। although when the patient is thirsty, attempts and drinking provoke violent contraction of the diaphragm and inspiratory muscle, এগুলোরও আপনার হচ্ছে কন্ট্রাকশন করে। তাহলে এরপর দেখেন ডিলিউশন হ্যালুসিনেশন মে ডেভেলপ, এদের হচ্ছে ডিলিউশন হ্যালুসিনেশন হতে পারে। পেশেন্টের দেখা যাচ্ছে যে অ্যাকম্পানিড বাই স্পিটিং, বাইটিং, মেনিয়া, এইসব সমস্যা হয়, কারণ দেখা যাচ্ছে ঘন ঘন ফেলতেছে, এছাড়া হচ্ছে বাইট কামড় দিচ্ছে, এছাড়া পেশেন্ট মেনিয়াক হয়ে যায়। লুসিড ইন্টারভেল কিন্তু এখানে পাওয়া যেতে পারে। পেশেন্ট অ্যানসাস থাকে, ক্রেনিয়াল নার্ভেশন ডেভেলপ করতে পারে, হাইপার পাইরেক্সিয়া হইতে পারে, হাইপার পাইরেক্সিয়া হইতে পারে। That ensues usually within a week of symptoms, দেখা যাচ্ছে যে এইসব সিমটম ডেভেলপ করার কয়েক সপ্তাহের মধ্যে, 1 সপ্তাহের মধ্যেই পেশেন্ট মারা যায় ইউজুয়ালি, ঠিক আছে। তাহলে এই ফিচার গুলো ইম্পর্টেন্ট পেশেন্টের, ফিভার, প্যারাস্থেশিয়া এট দ্য সাইট অফ বাইট, এগুলো হবে। তো রেবিস কি করে, আসলে এনসেফালাইটিস করে, এনসেফালাইটিস করে। এবং রেবিস যে হচ্ছে যে র্যাব2 রেবিস ভাইরাস, সেটা হচ্ছে আপনার বুলেট শেপ। তো এদের চিকিৎসা আসলে যদি আপনার রেবিস ডেভেলপ করে ফেলে তখন আর কিছু করে তো লাভ নাই, তখন হচ্ছে এদেরকে সিমটোমেটিক ট্রিটমেন্ট। আর প্রি এক্সপোজার প্রোফাইলেক্সিস, পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস। প্রি এক্সপোজার প্রোফাইলেক্সিস কারা, যাদের হচ্ছে রেবিড অ্যানিমেল নিয়ে হচ্ছে কাজকর্ম করে, খামারে দামারে কাজ করে, এদের ক্ষেত্রে হচ্ছে আগে থেকে হচ্ছে ভ্যাকসিন দিতে হবে, ইনজেকশন 2 ইন্ট্রামাসকুলার ইনজেকশন 4 উইকস অ্যাপার্ট এন্ড ফলোড বাই ইয়ারলি বুস্টার। তাহলে হচ্ছে এই দিতে হবে 4 সপ্তাহ অন্তর হচ্ছে 2টা ভ্যাকসিন দিল, এরপর হচ্ছে ইয়ারলি বুস্টার ডোজ দিবে। এরপর দেখেন এর উপরের লাইনটা একটু দেখিয়েন। এরপর দেখেন পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস, কাউকে কামড় দিছে, এরপর কি করবেন। আমরা জানি যে রেবিস ভাইরাসটা হচ্ছে ক্যাপসুলেটেড ভাইরাস। রেবিস ভাইরাস কি ধরনের, ক্যাপসুলেটেড ভাইরাস। তাহলে যদি এনক্যাপসুলেটেড যদি হয় সেই সব অর্গানিজম, আমরা জানি যে সোপ, ডিটারজেন্ট, এগুলো দ্বারা হচ্ছে মরে যায়, এগুলো সোপ, ডিটারজেন্ট, এগুলো দ্বারা হচ্ছে মরে যায়। তো এই জন্য যেগুলো এনক্যাপসুলেটেড ক্যাপসুল থাকে সেগুলো হচ্ছে আপনার, এই জন্য যেখানে কামড়াবে কুকুর সেই জায়গায় 10-15 মিনিট ধরে আপনি হচ্ছে ডিটারজেন্ট বা সোপ দিয়ে ধুয়ে ফেলবেন, তাহলে বেশিরভাগ জীবাণুই এতে মারা যাবে 10-15 মিনিট ধরে। ড্যামেজ টিস্যু শুড বি এক্সাইজড এন্ড ওন্ট লেট আনসুচার্ড, এবং এটাকে ওনটাকে হচ্ছে আপনি সুচার দিবেন না, এখানে হচ্ছে কি করবেন, ড্যামেজটা হচ্ছে কেটে ফেল, মানে যদি ল্যাসারেশন থাকে সেক্ষেত্রে হচ্ছে এক্সারসাইজ করতে হবে। এরপর দেখেন রেবিস ক্যান ইউজুয়ালি বি প্রিভেন্টেড ইফ ট্রিটমেন্ট ইজ স্টার্টেড উইদিন এ ডে অর 2 অফ বাইটিং। তাহলে রেবিস যদি আপনি প্রিভেনশন করতে চান তাহলে হচ্ছে উইদিন এ ডে অর 2, 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনি চিকিৎসা শুরু করবেন। কতক্ষণের মধ্যে, কে ঘুমায় পড়ছে, পারিসা ঘুমায় পড়ছে, আচ্ছা রুকায়া, 24 থেকে 48 ঘন্টা। হ্যাঁ ভেরি গুড, 1 থেকে 2 দিনের মধ্যে আমরা শুরু করব। ডিলেড ট্রিটমেন্ট মে স্টিল বি ভ্যালু, এরপরে শুরু করলেও থিওরি যে চান্স, মানে হচ্ছে প্রিভেনশন করার চান্স থাকবে, তবে যত দ্রুত আমরা শুরু করতে পারবো তত ভালো। তো আমরা কি দেই, 2টা জিনিস দিই, একটা হচ্ছে হাইপার ইমিউন সেরাম, একটা ইমিউনোগ্লোবুলিন দিই, আর একটা হচ্ছে ভ্যাকসিন দিই, ঠিক আছে। দ্য সেফেস্ট অ্যান্টি রেবিস অ্যান্টিসেরাম ইজ হিউম্যান রেবিস ইমিউনোগ্লোবুলিন। তাহলে আমরা একটা ইমিউনোগ্লোবুলিন দিই, এটা করতে 20 ইন্টারন্যাশনাল ইউনিট পার কেজি। এটা দিই অর্ধেক কোথায় দিই দেখেন, হাফ ইজ ইনফিলট্রেটেড অ্যারাউন্ড দ্য বাইট সাইট, অর্থাৎ যে জায়গায় কামড়াইছে সেখানে হাফ ডোজ দিই, আর হাফ ইজ গিভেন ইন্ট্রামাসকুলারলি এট ডিফারেন্ট সাইট ফ্রম দ্য ভ্যাকসিন, অর্থাৎ ভ্যাকসিন যে জায়গায় দিবে তার আলাদা, বাম হাতে ভ্যাকসিন দিলে ডান হাতে মনে করেন হচ্ছে এই ইমিউনোগ্লোবুলিনের অর্ধেকটা দিলাম। এরপর দেখেন হাইপার ইমিউন দিলে হচ্ছে কিছু হাইপার সেন্সিটিভিটি হতে পারে, যেমন অ্যানাফাইলাক্সিস হতে পারে, এই জ্বর আসতে পারে, এইগুলো কমপ্লিকেশন হতে পারে যে কোনো ভ্যাকসিনে। এরপর সেফেস্ট ভ্যাকসিন কোনটা, হিউম্যান ডিপ্লয়েড সেল
স্ট্রেন ভ্যাকসিন, এটা হচ্ছে সেফেস্ট। তাহলে আপনি ইমিউনোগ্লোবিনের অর্ধেক দিচ্ছেন হচ্ছে যেখানে বাইট করছে সেখানে, আরেকটা হচ্ছে হাতে দিলেন যেখানে হচ্ছে আপনি ভ্যাকসিন দিবেন আরেক হাতে। তাহলে safest vaccine free of complication is human diploid cell vaccine. 1 ml is given intramuscularly. 1 ml দেওয়া হয় 0, 3, 7, 14, 30 and 19 days ইন্টারভ্যালে, এই ইন্টারভ্যালে দেওয়া হয়। and এরপর দেখেন এরপর এগুলো একটু পড়বেন, এখানে আমি আর কিছু বললাম। এরপর আসেন পোলিও। পোলিও খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা বলছি হারপিস সিমপ্লেক্স হচ্ছে কি করে, টেম্পোরাল লোবকে ইনভলভ করে, সাইটোমেগালোভাইরাস হচ্ছে ভেন্ট্রিকুলাইটিস করে, আর লিস্টেরিয়া মনোসাইটিজেন কি করে সেলিম ভাই? লিস্টেরিয়া মনোসাইটিজেন যে মেনিনজাইটিস এনকেফালাইটিস ব্রেন স্টেমকে ইনভলভ করে, ব্রেন স্টেমকে ইনভলভ করে। ভেরি গুড। কোনটা কাকে ইনভলভ করে, কাদেরকে হয়, এটা ইম্পর্টেন্ট। এরপর আসেন পোলিওমাইলাইটিস, খুবই খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আছে। এখানে ইনফেকশন ইউজুয়ালি অকার থ্রু নেজোফেরিংস। পোলিও যে ভাইরাস সেটা হচ্ছে ইউজুয়ালি নেজোফেরিংস দিয়ে যায়। এরপর দেখেন দা ভাইরাস কজ এ লিম্ফোসাইটিক মেনিনজাইটিস। এই ভাইরাসটা হচ্ছে একটা প্রশ্ন এখান থেকে আসছিল, কোন কোন দেশে হচ্ছে এখনো হচ্ছে পোলিও আছে, যেমন আফগানিস্তানে এখনো পোলিও আছে। এরপর দেখেন the virus causes a lymphocytic meningitis, অর্থাৎ লিম্ফোসাইট কাউন্ট বেড়ে যায়। এখানে কি করে, ইনফেক্টস গ্রেটার গ্রে ম্যাটার অফ দ্য স্পাইনাল কর্ড, ব্রেন স্টেম এন্ড কর্টেক্স, এইসব জায়গাকে ইনভলভ করে। There is particular propensity to damage anterior horn cell, especially the lumbar segment, অর্থাৎ লাম্বার সেগমেন্টে এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। এটা আপনার এখান থেকে এসবি আসে যে anterior horn cell কে ইনভলভ করে। তাহলে এটা মেইনলি হচ্ছে কোন সেলকে ইনভলভ করে, অ্যান্টেরিয়র হর্ন সেল। এটা এসবিএ, এটা পেডিয়াট্রিক্সে জানুয়ারি 2021 আসছে। হ্যাঁ, কোন সেলকে ইনভলভ করে, অ্যান্টেরিয়র হর্ন সেলকে ইনভলভ করে, এবং হচ্ছে এটা লাম্বার সেগমেন্টে আসে, লাম্বার সেগমেন্টকে ইনভলভ করে। এটা অ্যান্টেরিয়র হর্ন সেল না বলে তখন হচ্ছে অ্যান্টেরিয়র সেগমেন্ট বা এরকম কিছু একটা দিছে আর কি, অ্যান্টেরিয়র কলাম এভাবে একটু ঘুরাই দিছে। তো আপনার হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন সেলকে ইনভলভ করে, অ্যান্টেরিয়র কোনো কিছু দেওয়া থাকলে ওটাকে ট্রু দিবেন। ইনকিউবেশন পিরিয়ড 7 থেকে 14 দিন, ইনকিউবেশন পিরিয়ড ইম্পর্টেন্ট। কি কি ফিচার হয়, পাইরেক্সিয়া, হেডেক, মেনিনজাইটিস। পোলিওতেও হচ্ছে আপনার কি হয়, তাহলে মেনিনজাইটিস যেহেতু হয়, মেনিনজাইটিসের যে ফিচার সেই ফিচার গুলো হবে। এবং পোলিওতে পেশেন্ট আসলে মারা যায় কিসের মাধ্যমে, আমরা জানি পোলিওতে পেশেন্ট মারা যায় রেসপিরেটরি প্যারালাইসিস হয়ে মারা যায় ইউজুয়ালি। পোলিওতে পেশেন্ট কি হয়, রেসপিরেটরি প্যারালাইসিস হয়ে মারা যায়। এরপর দেখেন ইনফেকশনের হচ্ছে 3টা ফেজ, একটা হচ্ছে অ্যাসিম্পটোমেটিক ফেজ, একটা অ্যাসেপ্টিক মেনিনজাইটিস এনকেফালাইটিস ফেজ, আর একটা হচ্ছে ফেব্রাইল ইলনেস। ঠিক আছে, তো মেনিনজাইটিস এনকেফালাইটিস ফেজ কেমনে হয়, অ্যান্টেরিয়র হর্ন সেলকে ইনফেকশন করে, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে কি ধরনের নিউরন লেশন হয়, লোয়ার মোটর নিউরন লেশন হয়, লোয়ার মোটর নিউরন টাইপ অফ প্যারালাইসিস হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। আপার মোটর নিউরন লেশন, লোয়ার মোটর নিউরন লেশনের কজ। তাহলে এখানে অ্যান্টেরিয়র হর্ন সেলকে ইনভলভ করে, এটা এসবি এর জন্য ইম্পর্টেন্ট। লোয়ার মোটর নিউরন টাইপ অফ লেশন হয়, কিছু পেশেন্ট হচ্ছে ডেথ হয়, রেসপিরেটরি ফেলিয়ার হয়, কিছু পেশেন্ট হচ্ছে রিকভারি হয়। কেউ কমপ্লিটলি রিকভারি হয়, কারো ডিসেবিলিটি ডেভেলপ করে। এইখানে খুব বেশি আর কিছু ইম্পর্টেন্ট নাই। 2টা কথা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আপনার এরা মারা যায় ইউজুয়ালি হচ্ছে আপনার রেসপিরেটরি ফেলিয়ার হয়ে, অ্যান্টেরিয়র হর্ন সেলকে ইনভলভ করে, এই 2টা কথা খুবই খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখেন লিম্ফোসাইটিক প্লিওসাইটোসিস, লিম্ফোসাইট কাউন্ট বেড়ে যাবে, প্রোটিন বেড়ে যাবে, সুগার নরমাল থাকবে, এই জিনিসটা ইম্পর্টেন্ট যে সিএসএফ ফাইন্ডিংসটা। তারপর হচ্ছে আমরা জানি 2 ধরনের ভ্যাকসিন আছে, একটা ওরাল পোলিও ভ্যাকসিন আছে, আর একটা হচ্ছে কিল্ড ভ্যাকসিন আছে। ওরাল এবং কিল্ড ভ্যাকসিন আছে, খুব ইম্পর্টেন্ট, এগুলো আপনারা জানেন। এরপর দেখেন সাবএকিউট স্ক্লেরোজিং প্যানএনকেফালাইটিস, এটা হচ্ছে মিজেলসের একটা লেট কমপ্লিকেশন, মিজেলসের একটা লেট কমপ্লিকেশন। এইখানে যে ফিচার গুলো পাওয়া যায় দেখেন, লিম্ফোসাইটিক প্লিওসাইটোসিস এন্ড ইজি করলে হচ্ছে কি পাওয়া যায়, পিরিয়ডিক বার্স্ট অফ ট্রাইফেজিক ওয়েভ, এই লাইনটা এসবি এর জন্য ইম্পর্টেন্ট। ইজির একটা ক্যারেক্টারিস্টিক ফাইন্ডিং পাওয়া যায়, পিরিয়ডিক বার্স্ট অফ ট্রাইফেজিক ওয়েভস, এটা ইম্পর্টেন্ট।
তাহলে এখান থেকে একটু জিনিস জানলে হবে। তাহলে এসএসপি এটা হচ্ছে আপনার ট্রাইফেজিক ওয়েভ, আপনারা চাইলে জিনিসটা এখানে লিখে রাখতে পারেন, ট্রাইফেজিক ওয়েভ পাওয়া যায় ইসিজি তে, একটু লাইনে ইম্পর্টেন্ট। এরপর দেখেন এখানে যেটা ইম্পর্টেন্ট, এখানে আপনার এমডি তে একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে কি কি ফিচার পাওয়া যায় এসএসপি তে, কি কি ফিচার পাওয়া যায়। এখান থেকে আসছে যে এই যে অনসেট হচ্ছে ইনসাইডিয়াস, ইন্টেলেকচুয়াল ডিটারিয়েশন হয়, অ্যাপেথি হবে পেশেন্টের, ক্লামজিনেস, মাইক্রোনিক জার্ক, রিজিডিটি, ডিমেনশিয়া, এগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, কাদের বেশি হয়? বাচ্চাদের বেশি হয়, অ্যাডোলসেন্টে বেশি হয়। অনেক অনেক বছর পর, মিজাজ হওয়ার অনেক অনেক বছর পর এগুলো হয়। এরপর আছেন প্রোগ্রেসিভ মাল্টিফোকাল লিউকোএনসেফালোপ্যাথি। প্রোগ্রেসিভ মাল্টিফোকাল লিউকোএনসেফালোপ্যাথি, তো এখানে কোন অর্গানিজম দ্বারা হয়? এটা ইউজুয়ালি জেএসসি ভাইরাস, জেএসসি ভাইরাস, জেএসসি ভাইরাস দ্বারা হচ্ছে এটা হয়। আমরা পড়তেছি জিনিসটা আসতেছে, এটা কাদের ক্ষেত্রে বেশি হয়? প্রোগ্রেসিভ মাল্টিফোকাল লিউকোএনসেফালোপ্যাথি এইচআইভি পেশেন্টের, এইচআইভি পেশেন্টদের হয় জেএসসি ভাইরাস দ্বারা হয়, এইচআইভি পেশেন্টদের হয় জেএসসি ভাইরাস দ্বারা হয়। এরপর দেখেন ক্লিনিক্যাল সাইন ইনক্লুড ডিমেনশিয়া কি কি? এই যে ইট ইজ অ্যান ইনফেকশন অফ অলিগোডেন্ড্রোসাইট, এই যে এই জায়গাটা ইম্পর্টেন্ট, অলিগোডেন্ড্রোসাইট কে ইনভলভ করে, অলিগোডেন্ড্রোসাইট কে ইনভলভ করে, তাহলে অলিগোডেন্ড্রোসাইট কে ইনভলভ করে। তারপর হচ্ছে এটা এইচআইভি পেশেন্টদের হয় জেএসসি ভাইরাস, এই যে প্রথম লাইনে বলছে কমপ্লিকেশন অফ লিম্ফোমা, লিউকেমিয়া, কার্সিনোমেটোসিস, বাট হ্যাজ বিকাম মোর ফ্রিকুয়েন্ট ফিচার অফ এইচআইভি। এই সব পেশেন্টদের দেখা যাচ্ছে প্রোগ্রেসিভ মাল্টিফোকাল লিউকোএনসেফালোপ্যাথি হয়। দেখেন অলিগোডেন্ড্রোসাইটকে ইনফেকশন করে পোলিওমা ভাইরাস জেএসসি, জেএসসি ভাইরাস, পোলিওমা ভাইরাস জেএসসি, causing widespread demyelination of the white matter। তাহলে এখানে কি হয়? demyelination of the white matter of the cerebral hemisphere, demyelination, তাহলে এটা প্যাথোলজি মেইন। কি কি ফিচার থাকতে পারে? ডিমেনশিয়া, হেমিপ্যারেসিস, অ্যাফাসিয়া, এগুলো হতে পারে। তো আপনি এটা এগুলো অ্যাটিপিক্যাল, বাট এমআরসিপি তে খুবই আসে এই টপিকসটা, ইম্পর্টেন্ট একটা টপিকস এমআরসিপি তে। তো এফসিপিএস এর জন্য ইম্পর্টেন্ট, যদি এইচআইভি এর একটা পেশেন্ট এরকম সিনারিও দেয় যে হচ্ছে অ্যাফাসিয়া, ডিমেনশিয়া এগুলো ডেভেলপ করলো, তারপর হচ্ছে সিটি স্ক্যানে এই ফাইন্ডিং পাইলো, কোন অর্গানিজম দ্বারা হয়েছে বা কোন সেলকে ইনভলভ করছে, এইভাবে প্রশ্নটা হইতে পারে। অলিগোডেন্ড্রোসাইটকে ইনভলভ করে, জেএসসি ভাইরাস দ্বারা হয়, হেমিপ্যারেসিস, অ্যাফাসিয়া, ডিমেনশিয়া এগুলো হবে। সিটি স্ক্যান এমআরআই তে কি পাবেন? লো ডেনসিটি হোয়াইট ম্যাটার আর সিন, তারপর হচ্ছে এগুলাই, একটু জানলেই হবে, এখানে আর কিছু নাই। এমআরআই টা এখানে সেনসিটিভ, এখানে কি পাওয়া যাবে? হাই সিগন্যাল পাওয়া যাবে। এমআরআই কি পাওয়া যাবে? হাই সিগন্যাল পাওয়া যাবে। এরপর আসেন সেরেব্রাল অ্যাবসেস এর ফিচার। সেরেব্রাল অ্যাবসেস খুবই ইম্পর্টেন্ট ফর এসবিএ পারপাস। সেরেব্রাল অ্যাবসেস থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে? সিনারিও দিতে পারে, অ্যাকিউটলি উইথ ফিভার, হেডেক, মেনিনজিজম, ব্রাউজিনেস, সেম ফিচার অনেকটাই হচ্ছে আপনার মেনিনজাইটিসে যে ফিচার গুলো পান সেই ফিচার গুলোই পাবেন। সাথে এখানে সিজার, এগুলো ফিচার মেনিনজাইটিসে পান, এনকেফালাইটিসে। এছাড়া রেইজড ইন্ট্রাক্র্যানিয়াল প্রেসার, ফোকাল হেমি স্পেয়ার লেশন, এই জিনিসগুলো ওখানে সেম জিনিস পান। তো আপনার এখানে ইনভেস্টিগেশনে যে জিনিস, সিটি স্ক্যান আপনি সিঙ্গেল বা মাল্টিপল লো ডেনসিটি এরিয়া which shows ring enhancement with contrast and surrounded cerebral edema থাকবে। তাহলে রিং এনহ্যান্সমেন্ট উইথ সেরেব্রাল ইডিমা, এই যে এখানে জিনিসগুলো দেখাইছে, রিং এনহ্যান্সমেন্ট উইথ সেরেব্রাল ইডিমা। আরো কয়েকটা ছবি আছে সিটি স্ক্যান। ফিচার অলমোস্ট হচ্ছে আপনার এই যে চারপাশে হচ্ছে ইডিমা সাদা হয়ে আছে, এটা রিং এনহ্যান্সমেন্ট। তো এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট, এই যে এটা প্রত্যেকে হয় সেরেব্রাল অ্যাবসেসটা। দেখেন ব্যাকটেরিয়া মে এন্টার দ্য সেরেব্রাল সাবস্টেন্স ফ্রম পেনিট্রেটিং ইনজুরি, পেনিট্রেটিং কোনো ইনজুরি থেকে ডেভেলপ করতে পারে। বাই ডিরেক্ট স্প্রেড ফ্রম প্যারানাজাল সাইনাস, নোজের নেজাল সাইনাসে যদি কোনো ইনফেকশন হয় এখান থেকে ব্রেইনে চলে যেতে পারে। এছাড়া মিডল ইয়ারে কোনো যদি ইনফেকশন হয় সেক্ষেত্রে হচ্ছে এটা ব্রেইনে যেতে পারে। এছাড়া সেকেন্ডারি টু সেপসিস, এইসব ক্ষেত্রে আপনার যাইতে পারে। এছাড়া আনট্রিটেড কনজেনিটাল হার্ট ডিজিজ ইজ এ রিকগনাইজড রিস্ক ফ্যাক্টর, এগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আমার বইতে তখন আমি দেখাইনি, আমি মহাজ্ঞানী লোক তো এই জন্য দেখাইনি। The site of abscess formation and its likely causative organism are source of infection। কেউ কিছু বলতে চাচ্ছে? হ্যাঁ সেলিম ভাই বলেন।
কিছু বলতে চাচ্ছে না, বলে হয়েছে। যা হোক, এই রিস্ক ফ্যাক্টর গুলো ইম্পর্টেন্ট, যে প্যারানাজাল সাইনাস থেকে, মিডল ইয়ার ক্যাভিটি থেকে বা পেনিট্রেটিং কোনো ইনজুরি থেকে আপনার সেরেব্রাল অ্যাবসেসের যে অর্গানিজম সেগুলো যেতে পারে। তো আমরা সিটি স্ক্যান করলে এরকম রিং এনহ্যান্সমেন্ট উইথ হচ্ছে সেরেব্রাল ইডিমা পাবো, এটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়া দেখেন এই যে সোর্স অফ ইনফেকশন ফ্রন্টাল লোব, এই যে প্যারানাইজাল সাইনাস বা টিথ থেকে যদি ইনফেকশন যায় এটা কোথায় যাবে? ফ্রন্টাল লোব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফ্রন্টাল লোবকে ইনভলভমেন্ট যদি বলে তাহলে এটা সোর্স অফ ইনফেকশন প্যারানাইজাল বা টিথ। এছাড়া কোন অর্গানিজম দিয়ে হইতে পারে? ইউজুয়ালি স্ট্রেপ্টোকক্কাই বা অ্যানারোব। তাহলে এই জিনিসটা ইম্পর্টেন্ট। তাহলে কোন অর্গানিজম, আমি কোন লোব ইনভলভমেন্ট হয়েছে এটা দ্বারা বুঝতে পারলাম যে কোত্থেকে গেছে, কোন অর্গানিজম দিয়ে হয়েছে, এবং আমি কি ট্রিটমেন্ট দিব সেটাও আমি চিন্তা করব। যদি আমি কালচার সেন্সিটিভিটি করব, তারপরও আমি বলতেছি এইটা বুঝতে পারবো, এবং পরীক্ষার সাথে এটা ইম্পর্টেন্ট। টেম্পোরাল লোব ইনভলভমেন্ট মানে হয়েছে মানে মিডল ইয়ার ইনফেকশন থেকে হয়েছে, মোস্ট কজ হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস এন্টেরোব্যাকটেরিয়াস। যদি সেরেবেলাম ইনভলভ করে তার মানে স্পেনয়েড সাইনাস থেকে গেছে, বা মাস্টার্ড বা ইয়ার মিডল ইয়ার থেকে গেছে, সিডোমোনাস অ্যানারোব এগুলো দিয়ে হয়। যদি পেনিট্রেটিং ইনজুরি হয় কোথাও, যদি স্কাল ফ্র্যাকচার থেকে যায়, মনে করেন স্কাল ফ্র্যাকচার হয়ে গেছে, তো পেনিট্রেটিং ট্রমা, সেক্ষেত্রে স্টেফিলোকক্কাই, এটা আমি বলছি এর আগেও, স্টেফিলোকক্কাই। এরপর মাল্টিপল যদি লোবকে ইনভলভ করে তাহলে এটা মেটাস্টেটিক বা ক্রিপ্টোজেনিক। ঠিক আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট যে অ্যানিসাইড বা পেনিট্রেটিং হলে সেক্ষেত্রে স্টেফিলোকক্কাই, সেরেবেলামকে ইনভলভ করলে সেক্ষেত্রে কি, টেম্পোরাল লোবকে ইনভলভমেন্ট করলে কোত্থেকে গেছে? ফ্রন্টাল লোব। জাস্ট এই জিনিসগুলোই পড়বে। এরপর এরপর এখানে আমাদের তেমন কিছু পড়ার নেই। নিউরোসিফিলিস, নিউরোসিফিলিস, নিউরোসিফিলিস কি পড়বেন দেখেন। নিউরোসিফিলিস হচ্ছে এই যে ক্লিনিক্যাল ফিচার গুলো পড়বেন, নিউরোসিফিলিসের ক্লিনিক্যাল ফিচার গুলো পড়বেন। এখানে আর্জাল রবার্টসন পিপির পাওয়া যায়, টেভিস ডরসালিস হয়, এরা হচ্ছে ডরসাল কলামকে ইনভলভ করে, অপটিক অ্যাট্রফি হয়, ডরসাল কলামকে ইনভলভ করে অপটিক অ্যাট্রফি হয়। এছাড়া আরো কিছু ফিচার আছে এখানে, কেন যে দেয় না জিনিসগুলা। আচ্ছা, এইখানে একটু পড়বেন আপনারা, এগুলো রিডিং দিবেন, ফিচার গুলো ইম্পর্টেন্ট ফর এমসিকিউ পারপাস। তো সেক্ষেত্রে চিকিৎসা কি দিব? নিউরোসিফিলিসের ক্ষেত্রে দেখেন বেনজাইন পেনিসিলিন দিব আমরা, প্রোকেন পেনিসিলিনটা দিব। দ্য সেল কাউন্ট নরমাল উইদিন 3 মান্থস একটু। এরপর দেখেন টিটেনাস, টিটেনাসের যে কলোস্ট্রিডিয়াম টিটানি অ্যানারোবিক একটা ব্যাকটেরিয়া, অ্যানারোবিক একটা ব্যাকটেরিয়া। এটা কোথায় থাকে? গাট অফ দ্য হিউম্যানস এর গাটে নরমাল অর্গানিজম হিসেবে থাকে, ডোমেস্টিক অ্যানিমেলের হচ্ছে কমেন্সাল হিসেবে থাকে, এবং ফাউন্ড ইন সয়েলে অনেকদিন ধরে থাকে, যে কারণে দেখা যাচ্ছে যে ডাস্ট কন্টামিনেটেড থেকে হচ্ছে এটা ছড়ায়। এরপর দেখেন টিটেনাস নিওনেটারাম হইতে পারে আনহাইজেনিক প্র্যাকটিস সোন আফটার বার্থ মে লিড টু ইনফেকশন অফ দ্য আম্বিলিকাল স্টমাক সার্কামসিশন কজিং টিটেনাস নিওনেটারাম। তো ছোট বাচ্চাদের নিওনেটাল টিটেনাস হলে 95% পেশেন্টই মারা যায়, খুবই খারাপ প্রগনোসিস। টিটেনাস স্টিল ওয়ান অফ দ্য মেজর কিলার অফ অ্যাডাল্ট। তাহলে হচ্ছে টিটেনাস হচ্ছে অন্যতম কারণ মর্টালিটি অনেক দেশে। কারণ মর্টালিটি রেট ক্যান বি নিয়ারলি 100% ইন নিউবর্নের বাচ্চাদের। আমি বলছি যে নিউনেটাল টিটেনাসের ক্ষেত্রে মর্টালিটি 100%, আর বড়দের ক্ষেত্রে হইলে 40% ডেথ রেট টিটেনাসের। তো এটা হচ্ছে ইউজুয়ালি যদি এরকম হয়, স্পোরগুলো ইউজুয়ালি হচ্ছে আপনার কি হয়, মাল্টিপ্লাই অনলি ইন অ্যানারোবিক কন্ডিশন, অ্যানারোবিক কন্ডিশন পাইলেই সেক্ষেত্রে হচ্ছে টিটেনাসটা হচ্ছে আপনার মাল্টিপ্লাই করতে পারে, যে অর্গানিজমটা, স্পোরগুলা। ঠিক আছে, স্পোরগুলো অনেকদিন ধরে হচ্ছে মাটিতে পড়ে থাকে। এরপর দেখেন মোস্ট ইম্পর্টেন্ট আর্লি সিমটম হচ্ছে ট্রিসমাস, স্পাজম অফ দ্য মেসিয়েটার মাসল। এছাড়া আর কি হইতে পারে? লক জ হইতে পারে। এছাড়া হচ্ছে টিটানাসের যে ফিচার গুলা, এই যে লাইসাস সার্ডোনিকাস এবং হচ্ছে অবস্টিটোনাস, এগুলো আপনারা জানেন। টিটানাস থেকে আসলে খুব বেশি আসার কঠিন, তারপরে এটা ইম্পর্টেন্ট ডিজিজ, এমসিকিউ পারপাসে পড়তে হবে। অটোনমিক ইনভলভমেন্ট, এসবিও আসতে পারে। এই যে এসবিএ দেখেন, ফার্দার টক্সিন প্রোডাকশন কিভাবে প্রিভেন্ট করবেন, এটা একটা এসবিও হইতে পারে টিটেনাসে, যে ফার্দার টক্সিন প্রোডাকশন আপনি কিভাবে প্রিভেন্ট করবেন। গিভ বেনজাইল পেনিসিলিন, এটা দিলে যে টিটেনাসের ফার্দার যে টক্সিন প্রোডাকশন সেটা প্রিভেনশন হবে। এছাড়া টিটেনাস পেশেন্টকে কি দিবেন যদি ডেভেলপ করে, সেক্ষেত্রে আইভি ইনজেকশন অফ টিটেনাস অ্যান্টিটক্সিন। ঠিক আছে, জাস্ট ট্রিটমেন্ট একটু টিটেনাস থেকে একটু এখানে বেশি করার কিছু নেই।
আসে না কেন? আমরা মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট টপিকস এর মধ্যে চলে আসছি। সব থেকে ইম্পর্টেন্ট টপিকস এর মধ্যে আমরা চলে এসেছি। এখনো আসতে পারিনি। আচ্ছা, এরপর দেখেন বটলিজম। বটলিজম থেকে আসলে অনেক কিছু আমাদের জানার দরকার নাই। আপনাকে এখানে যেটা বলছি যে পেশেন্টের টিটেনাস পেশেন্টকে আপনি হচ্ছে ওন ডেপ্রাইভমেন্ট করবেন, ক্লিন করবেন, এদেরকে হচ্ছে হচ্ছে কি দিবেন, অ্যান্টি টিটেনাস টক্সিন দিবেন, দেওয়ার পরে হচ্ছে তাদেরকে অ্যান্টিবায়োটিক দিবেন, বেনজাইল পেনিসিলিন। কারণ এটা দিলে কি সুবিধা, এই যে টক্সিন যেটা রিলিজ হয়, ব্যাকটেরিয়া যে টক্সিনটা রিলিজ করে সেটা কমে যায়। কেউ যদি পেনিসিলিনে যদি সেনসিটিভ হয় তাকে ইরাইথ্রোমাইসিন দিবেন। অর্থাৎ পেনিসিলিন দিলে কারো যদি হচ্ছে আপনার অ্যালার্জিক সমস্যা হয় তাকে আপনি কি দিবেন, ইরাইথ্রোমাইসিন দিবেন। এরপর আসেন বটলিজম। বটলিজম এটা আপনারা সবাই জানেন। বটলিজম হচ্ছে বোতলজাত খাবার খাইলে, মনে করেন অনেকদিন ধরে বোতলের মধ্যে আচার রেখে দিয়েছে, এটা খাইলে সেক্ষেত্রে হইতে পারে এখানের মধ্যে হচ্ছে বটলিনাম যে অর্গানিজম সেটা গ্রো করতে পারে। দেখেন ক্লাসিক্যাল ফর্ম একটা হচ্ছে কি অ্যাকিউট অনসেট অফ বায়োল্যাটারাল ক্রেনিয়াল নিউরোপ্যাথি অ্যাসোসিয়েটেড উইথ সিমেট্রিক ডিসেন্ডিং উইকনেস। এটা হচ্ছে ডিসেন্ডিং প্যারালাইসিস, ঠিক আছে, নট অ্যাসেন্ডিং। আমরা জিবিএস পড়ছি যে হচ্ছে অ্যাসেন্ডিং, অর্থাৎ প্রথমে পাকে ইনভলভ করবে, এরপর হচ্ছে উপরের দিকে উঠবে, উপরের দিকে উঠবে, এটা হচ্ছে অ্যাসেন্ডিং। আর জিবিএস হচ্ছে ডিসেন্ডিং, নিচের দিকে যায়, উপর থেকে নিচের দিকে যায়, ডিসেন্ডিং উইকনেস। তাহলে এটাও অ্যানারোবিক কন্ডিশনে হচ্ছে গ্রো করে, যেখানে অক্সিজেন কম সেখানে এই ধরনের কন্ডিশনে গ্রো করে। যেমন হচ্ছে কন্টামিনেটেড থ্রাইভ ইন ফুড, সিলিং এন্ড প্রিজার্ভিং প্রোভাইড, মানে সিল করা, প্রোভাইড মানে প্রিজার্ভ করা ফুডে। যেমন বিশেষ করে কন্টামিনেটেড হানি হ্যাজ বিন ইমপ্লিকেটেড ইন ইনফ্যান্ট বটলিজম, বাচ্চাদের ক্ষেত্রে অর্গানিজ জিআইটি তে থাকে এগুলা। ওন বটলিজম কোনো ওনডে হইতে পারে, যারা ইনজেকশন ড্রাগ ইউজার এদের ওন বটলিজম হতে পারে। টক্সিন কজেস প্রিডমিনেন্টলি বালবার এন্ড ওকুলার পালসি, ডিফিকাল্টি ইন সোয়ালোইং, ডাবল ভিশন, এগুলো হবে। প্রোগ্রেসিং টু লিম্ব উইকনেস, আমরা বলছি যে নিচের দিকে যাবে, তখন পাকে ইনভলভ করবে। এছাড়া রেসপিরেটরি মাসেলকে ইনভলভ করলে রেসপিরেটরি প্যারালাইসিস হলে উপরে চলে যাবে। তাহলে তিন ধরনের আছে, একটা ইনফ্যান্টাইল, একটা ফুড বর্নি, আর একটা হচ্ছে ওন বটলিজম। এর ফিচার গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট বটলিজমের। এখানে ফিভার থাকে না ইউজুয়ালি, সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট হয়, সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট হয়, এবং এদের ব্লাড প্রেশার নরমাল, এদের হার্ট রেট স্লো অথবা নরমাল, কোনো সেন্সরি ডিফিসিট থাকে না। তাহলে এই ফিচার গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট বটলিজম। এরপর আসেন প্রিয়ন্স ডিজিজ। প্রিয়ন্স ডিজিজ থেকে আমাদের আসলে খুব বেশি কিছু পড়ার দরকার নাই, প্রিয়ন্স ডিজিজ গুলোর নামগুলো করতে হবে। কোনগুলো প্রিয়ন্স ডিজিজ এমসিকিউ এর জন্য, জাস্ট নেম, এই যে লিখে রাখছি নেম, ঠিক আছে। তো পাপুয়া নিউগিনি ক্রিকেট খেলতেছে, আপনারা জানেন এখানে হাজার হাজার বিভিন্ন ধরনের উপজাতি আছে, 8,000 ভাষা আছে। তো এরা বদমাইশ গুলো হচ্ছে, দেখা যাচ্ছে যে মানুষ মারা গেলে মানুষের ব্রেন খায়। তো এই যারা হচ্ছে হিউম্যান ব্রেন খায় তাদের হচ্ছে কুরু রোগ হবে। হিউম্যান ব্রেন খাইলে কি হবে, কুরু রোগ হবে। এছাড়াও আর কি কি প্রিয়ন ডিজিজ আছে, ক্রুজফিল্ড জ্যাকব ডিজিজ, জার্সম্যান স্ট্রসলার শ্যাঙ্কার ডিজিজ, ফ্যাটাল ফ্যামিলিয়ার ইনসমনিয়া, স্পোরাডিক ফ্যাটাল ইনসমনিয়া। নামগুলো পড়বেন, নামগুলো কঠিন, বারবার করে পড়বেন, জাস্ট নামগুলো পড়লে হবে। এখন গরুর থেকে আসতে পারে কাদের, গরুর থেকে এই দেখেন, গরু থেকে এই যে ইনফেকশন ফ্রম বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি, কোন একটা গরুর হয়েছে, সেটা যদি খায় কেউ তাহলে ক্রুজফিল্ড জ্যাকব ডিজিজ হবে, ভেরিয়েন্ট যেটা ফর্ম এইটা। এরপর দেখেন এদের হিস্টোপ্যাথোলজিক্যাল কি চেঞ্জ হয় প্রিয়ন্স ডিজিজে, ইম্পর্টেন্ট একটা ট্রায়াড থাকে, এই ট্রায়াডটা ইম্পর্টেন্ট, এটা আপনারা পড়বেন, আমি কিন্তু পড়তেছি না, আওয়াজ করতেছি না এটা। এরপর প্রোটিন, প্রিয়ন প্রোটিনস আর নট ইনঅ্যাক্টিভেটেড বাই কুকিং, আপনি রান্না বান্না করলে যে এটা মারা যাবে তা না। ট্রান্সমিশন ইজ থট টু অকার বাই কনজাম্পশন অফ ইনফেক্টেড সিএনএস টিস্যু, বাই হচ্ছে যে রোগী বা হচ্ছে গরু যে হচ্ছে ইনফেক্টেড হয়েছে তার যদি ব্রেন কেউ খায় তাহলে হচ্ছে তাদের ক্ষেত্রে এটা হবে, ঠিক আছে। হিস্টোলজিক্যাল ফাইন্ডিংস, এবং এটা ইম্পর্টেন্ট, এবং আমি এটা কনফার্ম করব কিভাবে, ক্রুজফিল্ড জ্যাকব ডিজিজ জীবিত অবস্থা আমি কনফার্ম করতে পারবো না, কনফার্ম করতে হইলে বায়োপসি করতে হবে, অর্থাৎ ব্রেন থেকে টিস্যু নিয়ে তারপর হচ্ছে আমাকে স্টাডি করতে হবে। সো এটা হচ্ছে মরার পরে আমরা হচ্ছে এটা কনফার্মেটরি করি। এবং ইজি তে কি চেঞ্জ পাবো, ক্রুজফিল্ড জ্যাকব ডিজিজে রিপিটেটিভ স্লো ওয়েভ, এটা খুবই ইম্পর্টেন্ট। ডেথ অকার্স 4 থেকে 6 মাসের মধ্যে ডেথ অকার হয়, কোনো ইফেক্টিভ ট্রিটমেন্ট নাই, খুব বেশি ইম্পর্টেন্ট না। এরপর হচ্ছে এরপর আর
আচ্ছা, আপনারা ধরতে পারতেছেন নাকি ঘুমায় পড়ছেন? আমরা অলমোস্ট ফিনিশ, শেষের দিকে চলে আসছি। রোকাইয়া, পারতেছি ভাইয়া। ভাইয়া কালকে কি ক্লাস হবে? পড়ার যে পরিমাণ, আমার মনে হয় কালকে একটা শুধু স্ট্রোকের উপর ক্লাস, এটা ক্লাস হইতে পারে অথবা আমি রেকর্ডেড আপলোড দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ভাইয়া আমার যে নেট, আমি তো ভয় পাই আমি ক্লাসে আসলে। আচ্ছা সুমাইতা, আমরা কি হ্যাঁ ভাইয়া। আমরা কি আর কিছুক্ষণ কন্টিনিউ করব? আর কিছুক্ষণ কন্টিনিউ করলে আমরা অনেকগুলো ডিজিজ করে ফেলবো, মানে একেবারে দ্বার প্রান্তে আছে আর কি। ভাইয়া শেষ করি তাহলে। আহ, মানে হয়তো তারপর স্ট্রোক ডিজিজটা কালকে না হয় আধা ঘন্টা বা 40 মিনিট, স্ট্রোক ডিজিজ কালকে আলোচনা করা যাবে, বা 1 ঘন্টা আলোচনা করলে হবে। তো এখন আপনাদের ইচ্ছা, আপনারা যদি বলেন যে কন্টিনিউ করেন, আমি কন্টিনিউ করবো। আধা ঘন্টা কন্টিনিউ করলে অনেকগুলো ডিজিজ আমাদের পড়া হয়ে যাবে। আর যদি বলেন যে না ভাইয়া, তাহলে কালকে দেখা যাবে যে আমার ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস নিতে হবে। আমার মনে হয় আধা ঘন্টা ভাইয়া কন্টিনিউ করি। ভাইয়া আসি যেহেতু। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস মাইস্টেনিয়া গ্রাভিস, তারপর হচ্ছে ল্যাম্বার্ট রিটেন সিনড্রোম, জিবিএস, অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিকস আমরা বাকি আছে, ওগুলো আলোচনা করি। এরপর আছেন কি আইরিন, কি আছেন? হ্যালো। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন কালকে, আসার দরকার নেই আমার মনে হয়, এত কষ্ট করে পরীক্ষা দিতে আসার দরকার নেই। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। Thank you. এরপর আসেন হচ্ছে কমন কজেস অফ রেইজড ইন্ট্রাক্র্যানিয়াল প্রেসার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন কোন ক্ষেত্রে ইন্ট্রাক্র্যানিয়াল প্রেসার বাড়ে, এই জিনিসগুলো আপনারা পড়বেন। এটা হচ্ছে এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা পড়ায় দেওয়ার কিছু নাই। যদি হ্যামোরেজ হয়, যদি কোনো স্পেস অকুপাইং লেশন হয়, কোনো সিস্ট থাকে, তো হ্যামোরেজ, স্পেস অকুপাইং লেশন, সিস্ট, কোনো ইনফেকশন, মেনিনজাইটিস এন্ড ক্যাপালাইটিস, এগুলোতে আপনার রেইজড ইন্ট্রাক্র্যানিয়াল প্রেসার হতে পারে। এছাড়া ওয়াটার ইনটক্সিকেশন, এটাতে হতে পারে। ইডিওপ্যাথিক ইন্ট্রাক্র্যানিয়াল হাইপারটেনশন বলে একটা জিনিস আছে, এটাতেও হতে পারে। ট্রমার কারণে হতে পারে, হেড ইনজুরি হয়ে, তো পড়ে ফেলবেন এগুলো জিনিস, ঠিক আছে? ট্রমা, টিউমার, হ্যামোরেজ, হাইড্রোসেফালাস, সিস্ট, এসব কন্ডিশন হচ্ছে আবার ইন্ট্রাক্র্যানিয়াল প্রেসার বাড়তে পারে। এখানে বলার তেমন কিছু নেই। তো ইন্ট্রাক্র্যানিয়াল প্রেসার কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, যে এখানে ইউজুয়ালি ইন্ট্রাক্র্যানিয়াল প্রেসার কত থাকে? লেস দেন 10 to 15 মিলিমিটার। ইউজুয়ালি 10 থেকে 15 মিলিমিটারের কম থাকে, 10 থেকে 15 মিলিমিটার মার্কারির কম থাকে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, লেস দেন 10 to 15 মিলিমিটার অফ মার্কারি। এরপর দেখেন পেপিলিউডিমা থাকলে অবশ্যই রেইজড ইন্ট্রাক্র্যানিয়াল প্রেসার। এখানে অপটিক পেপিলিউডিমা কেন হয়? অপটিক ডিস্ক সোয়েলিং হওয়ার কারণে। কিন্তু সব সময় যে আপনার পেপিলিউডিমা থাকবে, এটা নট রাইট। পেপিলিউডিমা যদি না থাকে তার মানে যে ইন্ট্রাক্র্যানিয়াল প্রেসার রেইজড না, এটা এরকম না। এরপর দেখেন মোস্ট কমনলি ইনভলভ করে পেপিলিউডিমাতে 6 ক্রেনিয়াল নার্ভ, এসবি এর জন্য এটা খুব ইম্পর্টেন্ট। মোস্ট কমনলি এফেক্টেড, এই যে মোস্ট কমনলি এফেক্টেড। কিন্তু থার্ড, ফিফথ এন্ড সেভেন্থ আসলে ইনভলভ হয় 3, 5, 6, 7, এগুলোই হচ্ছে বেশি ইনভলভ হয়। তার মধ্যে 6 হচ্ছে সবার থেকে বেশি, বাকিগুলো ইনভলভ হয়। এরপর দেখেন ইন্ট্রাক্র্যানিয়াল রেইজড ইন্ট্রাক্র্যানিয়াল প্রেসার হলে কি কি ফিচার হয়? ভমিটিং, কোমা, ব্রাডিকার্ডিয়া, আর্টারিয়াল হাইপারটেনশন, এগুলো হচ্ছে রেইজড আইসিপি ফিচার, এগুলো হচ্ছে রেইজড আইসিপি ফিচার। এরপর দেখেন ইন্ট্রাক্র্যানিয়াল প্রেসার যদি বেশি হয়, সেক্ষেত্রে ব্রেনের ডিসপ্লেসমেন্ট হইতে পারে। ডিসপ্লেসমেন্ট অফ ব্রেন হইতে পারে, কিরকম হইতে পারে? দেখেন ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ মিডিয়াল টেম্পোরাল লোব, আঙ্কাস, টেম্পোরাল লোবে যে আঙ্কাস, সেটা হচ্ছে কি হইতে পারে? থট টু টেন্টোরিয়াম টু এ লার্জ হেমিস্ফিয়ার কল্ড টেম্পোরাল কোনি, তাহলে ডিসপ্লেসমেন্ট হইতে পারে, এটা ইম্পর্টেন্ট। ডিসপ্লেসমেন্ট হইতে পারে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এছাড়া দেখেন ডাউনওয়ার্ড মুভমেন্ট অফ দ্য সেরেবেলার টনসিল, এটারও ডিসপ্লেসমেন্ট হইতে পারে থ্রু দা ফোরামেন ম্যাগনাম, হ্যাঁ, মে কম্প্রেস মেডুলা, এটাকে বলে টনসিলার কোনিং। তাহলে ব্রেনের ডিসপ্লেসমেন্ট হইতে পারে, আপনার ইন্ট্রাক্র্যানিয়াল প্রেসার বেড়ে গিয়ে ব্রেনের ডিসপ্লেসমেন্ট হয়, ব্রাডিকার্ডিয়া হয়, হাইপারটেনশন হয়, কোমা হয়, ভমিটিং হয়। এরপর দেখেন ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট কি করে আমরা ইউজুয়ালি সার্জিক্যাল ডিকম্প্রেশন, যদি কোনো মাস লেশন থাকে, কোনো টিউমার থাকে, কোনো সিস্ট থাকে, তখন এটাকে আমরা কি করি? বের করে এনে বা কেটে ফেলে, তুলে ফেলে ডিকম্প্রেশন করি।
এছাড়া গ্লুকোকর্টিকয়েড দিয়ে টু রিডিউস ভ্যাসোজেনিক ইডিমা, হ্যাঁ, যদি হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে অথবা শান্ট হাইড্রোসেফালাসের ক্ষেত্রে শান্ট করি, অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য কজ অনুযায়ী আমরা ট্রিটমেন্ট। এখানে একটা ছবি দেখা যাচ্ছে সেরেবেলামের যে টনসিল আছে ফোরামেন ম্যাগনাম দিয়ে সেটা বের হয়ে আসে। এরপর দেখেন ব্রেন টিউমার, এই জায়গাটা থেকে আমরা হচ্ছে একটা আপনার পড়া শেয়ার করছিলাম, একটু আমরা রিভিউ শিটে যাই, এখান থেকে একটা পড়া আমরা শেয়ার করছিলাম, তো সব বক্স আসতেছে। এই যে এই জায়গাটা ছোট্ট একটা জায়গা আমরা পড়ি, মোস্ট ওভারঅল যদি বলি মোস্ট ম্যালিগন্যান্ট ব্রেন টিউমারস আর ডিউ টু এক্সট্রাক্রেনিয়াল, অর্থাৎ বাইরে থেকে আসে। ব্রেন টিউমার ম্যালিগন্যান্ট যে ব্রেন টিউমার এটা কিন্তু ব্রেনে অরিজিন না, এটা ইউজুয়ালি বাইরে থেকে আসে, মেটাস্টেটিক, অর্থাৎ মেটাস্টেটিক। মোস্ট কমনলি থেকে আসে লাং থেকে আসে, 40% ক্ষেত্রে লাং থেকে আসে। এটা খুবই ইম্পর্টেন্ট এসবি এর জন্য, যে ম্যালিগন্যান্ট টিউমার মোস্টলি মেটাস্টেটিক, সেকেন্ডারি, বাইরে থেকে আসে, এবং থেকে আসে লাং থেকে আসে। তাহলে ব্রেনের ম্যালিগন্যান্সির মেইন কারণ হচ্ছে লাং থেকে মেটাস্টেসিস হয়। আর মোস্ট কমন প্রাইমারি ব্রেন টিউমার কি? গ্লায়োমা বা গ্লায়োব্লাস্টোমা। বিনাইনের মধ্যে মোস্ট কমন হচ্ছে গ্লায়োমা বা গ্লায়োব্লাস্টোমা। ঠিক আছে, এরপর দেখেন এটা প্রাইমারি, এটা দেখেন প্রাইমারি শব্দটা দেখেন প্রাইমারি আছে। এরপর যদি বলে যে মোস্ট কমন শুধু বিনাইন ব্রেন টিউমার, মোস্ট কমন বিনাইন ব্রেন টিউমার যদি বলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার মেনিনজিওমা, তখন আনসার হচ্ছে মেনিনজিওমা। এই জায়গাটা ইম্পর্টেন্ট, এই জিনিসটা আপনারা লিখে রাখতে পারেন। লেখা হয়েছে? লেখা হয়েছে? কেউ কথা বলে না। রোকেয়া, জি ভাইয়া, হয়েছে ভাইয়া। তো এটা বলতে হবে না? দেখেন এই কথাগুলো এখানে লেখা আছে, এগুলো আমি এখান থেকে দাগাইছি। দ্য মোস্ট কমন বিনাইন ব্রেন টিউমার ইজ মেনিনজিওমা। The primary brain tumor donor metastasis due to absence of lymphatic drainage in the brain. এই যে ব্রেন থেকে হচ্ছে অন্য কোথাও যায় না, অন্য জায়গা থেকে ব্রেনে আসে কিন্তু ব্রেন থেকে অন্য কোথাও যায় না, কেন? ডিউ টু অ্যাবসেন্স অফ লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য ব্রেন। ব্রেনে লিম্ফেটিক ড্রেনেজ না থাকার কারণে অন্য জায়গায় যায় না। তাহলে এই লাইনটা ইম্পর্টেন্ট, দাগায় ফেলেন। এরপর দেখেন গ্লায়োমাস অ্যাকাউন্ট ফর 60% অফ দ্য ব্রেন টিউমার। তাহলে অ্যাগ্রেসিভ গ্লায়োব্লাস্টোমা মাল্টিফর্মি ইজ দ্য মোস্ট কমন গ্লায়োমা। তাহলে গ্লায়োমা হচ্ছে মোস্ট কমন প্রাইমারি টিউমার অফ দ্য ব্রেন আমরা বলছি। এরপর দেখেন মোস্ট ম্যালিগন্যান্ট ব্রেন টিউমারস আর ডিউ টু মেটাস্টেসিস। তাহলে ম্যালিগন্যান্সি গুলো হচ্ছে আসে থেকে মেটাস্টেসিস হয়ে। তাহলে ইন্ট্রাক্রেনিয়াল যে মেটাস্টেসিস কমপ্লিকেটিং 20% অফ এক্সট্রাক্রেনিয়াল ম্যালিগন্যান্সিস। থেকে আসে দেখেন ব্রঙ্কিয়াল কার্সিনোমা মানে লাং কার্সিনোমা, এরপর ব্রেস্ট কার্সিনোমা, জিআইটি কার্সিনোমা। তাহলে এসবি এর জন্য যদি বলে তাহলে লাং কার্সিনোমা বা ব্রঙ্কিয়াল কার্সিনোমা, এটা হচ্ছে এসবি এর। আপনারা এই টিউমার ব্রেন টিউমার থেকে আপনারা এমসিকিউ পাবেন 100%। এসবিএ পাইতেও পারেন, নাও পাইতে পারেন, কিন্তু এমসিকিউ পাবেন যে ম্যালিগন্যান্ট ব্রেন টিউমার কোনগুলা আর হচ্ছে আপনার বিনাইন টিউমার কোনগুলা। ঠিক আছে, আমরা যদিও পড়ছিলাম যে ওমা নামে যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার বিনাইন, কিন্তু আসলে এখানে এই জিনিসটা খাটে না। তো এই যে নামগুলো একটু মনে রাখবেন। এখন মনে রাখার কোনো টেকনিক হয়তো আছে, কিন্তু আমি যেটা জানি সেটা হচ্ছে আমি নিমোনিক দিয়ে মনে রাখছিলাম একটা গুমেলা, এল দিয়ে হচ্ছে গ্লায়োমা, ও দিয়ে হচ্ছে অলিগোডেন্ড্রোগ্লায়োমা, তারপর হচ্ছে মেডুলোব্লাস্টোমা, ইপেন্ডাইমোমা, সেরেব্রাল লিম্ফোমা। অর্থাৎ আমি পাঁচটা যদি মনে রাখি তাইলে হচ্ছে তাইলে হয় আর কি। অথবা এটাকে আপনারা সুন্দর করে এইভাবে দিতে পারে, গো টু মেলা, মেলায় যায় আর কি। গো মেলা শব্দটা তো অন্যরকম খারাপ হয়ে যাচ্ছে, এই জন্য গো টু মেলা, অর্থাৎ মেলায় যান আর কি। জি দিয়ে হচ্ছে গ্লায়োমা,
ও দিয়ে হচ্ছে অলিগোডেন্ড্রোগ্লায়োমা, এম দিয়ে হচ্ছে মেডুলোব্লাস্টোমা, ই দিয়ে হচ্ছে ইপেন্ডাইমোমা, এল দিয়ে হচ্ছে সেরেব্রাল লিম্ফোমা। এর বাইরে বাকি যেগুলো আছে সবগুলো বিনাইন। লিখতে পারছেন? আপনারা তো তিনজনেই আছেন, কেউ একজন তো উত্তর দিবেন, লিখতে পারছেন কিনা। তার জি মধ্যে আইরিনা আক্তার বাদ, আইরিনা আক্তার বাদ। ভাইয়া লিখতে পারছি ভাইয়া। হ্যাঁ গো টু মেন। হ্যাঁ, তা আইরিনা আক্তারের কাছে আমার প্রশ্ন, আপনার বইতে কি এটা লেখা আছে? আপনি তো হ্যাঁ বই নিয়ে তো বসেন নাই, এটা তো নির্মাণিক আগে আপনার খাতায় লেখা থাকার কথা। আচ্ছা যা হোক, যে যে কোনো ব্রেন টিউমার, টিউমার তো আমার প্রাইমারি ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি। যদি মেটাস্টেসিস না হয় তাহলে সার্জারি করলেই ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে সার্জারি। ঠিক আছে, এছাড়া সাথে আর কি কম্বিনেশন অফ সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি এগুলো দরকার হলে দিব, কিন্তু মেইন স্ট্রে অফ ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি। এরপর আমরা এখানে ভিতরে আর কিছু করলাম না, মন খারাপ করেন না আপনারা। আর 12 মিনিটের মধ্যে আমরা যতটুকু পারি ওটুকু করবো আসলে। এরপর দেখেন অ্যাকাউস্টিক নিউরোমা। অ্যাকাউস্টিক নিউরোমা খুবই খুবই ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার। এটা কোত্থেকে ডেভেলপ করে দেখেন, বিনাইন টিউমার অফ সোয়ান সেল। কোত্থেকে ডেভেলপ করে? সোয়ান সেল। এই পয়েন্টটা মার্ক করেন, বিনাইন টিউমার অফ সোয়ান সেল। তাহলে এটাকে ভেস্টিবুলার সোয়ানোমাও বলা হয়, সোয়ানোমা, সোয়ানোমা। তাহলে এখানে দেখেন সেল অফ 8 ক্রেনিয়াল নার্ভ, ক্রেনিয়াল নার্ভ থেকে ডেভেলপ করে, 8 ক্রেনিয়াল নার্ভ থেকে ডেভেলপ করে। এটা সম্পর্কে আমরা শুরুতে অনেক বিস্তারিত পড়ে আসছি। এরপর দেখেন এটার সাথে অ্যাসোসিয়েটেড ডিজিজ কি, নিউরোফাইব্রোমেটোসিস টাইপ 2। আপনার এই যে যেখানে হেডলাইন আছে সেখানে আপনি লিখে রাখতে পারেন, অ্যাকাউস্টিক নিউরোমার সাথে হচ্ছে নিউরোফাইব্রোমেটোসিস টাইপ 2 টা অ্যাসোসিয়েটেড। ঠিক আছে, এছাড়া আর কি কি নার্ভ এখানে হচ্ছে ইনভলভমেন্ট হয় সেটা আমি আরেকটু বলতে চাই। এখানে 8 ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট হয়, ভেরি গুড। এরপর হচ্ছে 7, 6, 5 এগুলো ইনভলভমেন্ট হয়। তো ওই 5 নার্ভ যখন ইনভলভমেন্ট হয় তখন অ্যাবসেন্ট কর্নিয়াল রিফ্লেক্স, এটা কমনলি ইনভলভ হয়, বাকি নার্ভগুলোর মধ্যে এটা বেশি ইনভলভ হয়। এই জন্য পরীক্ষায় এটা এসবি আসে, অ্যাবসেন্ট কর্নিয়াল রিফ্লেক্স। তাহলে অ্যাকাউস্টিক নিউরোমার একটা সিনারিও দিয়ে বলে যে নিচের কোন টেস্টটি করে আপনি কি পাবেন, কর্নিয়াল হচ্ছে যে রিফ্লেক্স সেটা অ্যাবসেন্ট পাবো, ওকুলার টেস্ট করে কর্নিয়াল রিফ্লেক্স অ্যাবসেন্ট পাবো। এরপর দেখেন এটা হচ্ছে আফটার থার্ড ডিকেডের পরে কমন এবং মোর ফ্রিকুয়েন্ট ইন ফিমেল, ফিমেলদের বেশি হয়। এবং এটা কোত্থেকে অরিজিন করে দেখেন, অ্যারাইজ নিয়ার দ্য মেডুলা or in the internal auditory meatus, usually on vestibular division, and 80 to 90% of the হচ্ছে acoustic neuroma account for tumor at the cerebellopontine angle, অর্থাৎ cerebellopontine angle এর 80 to 90% ক্ষেত্রে acoustic neuroma হয়। আরো অন্য টিউমারও হয়, তবে acoustic neuroma হচ্ছে বেশি কমন। তো এটার কি ফিচার দেখেন, ইউনিল্যাটারাল প্রোগ্রেসিভ হিয়ারিং লস, তিনটা থাকতে পারে, ভার্টাইগো আনইউজুয়াল, ভার্টাইগো আনইউজুয়াল, ভার্টাইগো আনইউজুয়াল। তো এখন যখন বড় হইতে থাকে টিউমারটা কি করে, ব্রেন স্টেমের উপর চাপ দেয়, সেরেবেলার প্যাডাঙ্কালের উপর চাপ দেয়, ফলে কি হয়, সেরেবেলার লেশনের ফিচার পাবেন, এই যে সেরেবেলার লেশনের ফিচার পাবেন। টিউমার যাতে আস্তে আস্তে বড় হয় তখন সেরেবেলামকে চাপ দেয়। এছাড়া কি হইতে পারে, হাইড্রোসেফালাস ডেভেলপ করতে পারে, ফোর্থ ভেন্ট্রিকল ডিস্টরশন, সেরেব্রাল অ্যাকুইডাক্ট এগুলো ডিস্টরশন হয়ে চাপ পড়ে হাইড্রোসেফালাস ডেভেলপ করতে পারে। ফেশিয়াল উইকনেস হইতে পারে, ওই যে 7 নার্ভকে ইনভলভ করতে পারে। তারপর হচ্ছে আপনার ফেশিয়াল পালসি মে ফলো সার্জিক্যাল রিমুভাল অফ দ্য টিউমার, আবার টিউমার রিমুভাল করতে গিয়ে ফেশিয়াল নার্ভ ইনজুরি হতে পারে। তো এখানে ইনভেস্টিগেশন অফ চয়েস, এটা এসবি এর জন্য ইম্পর্টেন্ট। এমআরআই সার্জারি ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস। তাহলে আমরা বলছি যে একটা সিনারিও দিতে পারে, কোন কোন নার্ভ ইনভলভমেন্ট হয় সেটা দিতে পারে, বা হচ্ছে মোস্ট কমনলি কোন নার্ভ ইনভলভমেন্ট হয়, ফিফথ নার্ভের যদি ইনভলভ করে তাহলে কর্নিয়াল রিফ্লেক্স লস হবে। এরপর আসেন নিউরোফাইব্রোমেটোসিস।
এটাই মনে হয় আজকে শেষ টপিকস। আমরা যে সবথেকে ইম্পর্টেন্ট কিছু টপিকস নরমাল প্রেসার, হাইড্রোকেফালাস, ইডিওপ্যাথিক এগুলো কালকে বলবো। 5-6টা ইম্পর্টেন্ট টপিকস আছে কালকে ঠান্ডা মাথায়। দেখেন এমআরআই ইজ দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস, সার্জারি ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস। এরপর দেখেন নিউরোফাইব্রোমেটোসিস, খুবই খুবই ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। এসবিএ তে ইউজুয়ালি বাংলাদেশের পরীক্ষাগুলোতে আসে না। তো নিউরোফাইব্রোমেটোসিস এটা অটোসোমাল ডমিনেন্ট একটা ডিসঅর্ডার। দুইটা টাইপ আছে, নিউরোফাইব্রোমেটোসিস 1 এবং 2। 1টার সাথে ক্রোমোজোম 17 এবং 2 এর সাথে কোনটার সমস্যা, এটা পরের পৃষ্ঠায় 22 ভেরি গুড। 2 এর সাথে 22, ভেরি গুড, থ্যাংক ইউ। Neurofibromatosis is characterized by neurofibromas, characterized by NF1 টা neurofibroma দ্বারা characterized. What is neurofibroma? Benign peripheral nerve sheath tumor and skin involvement. তাহলে এটা ইম্পর্টেন্ট। এখানে দেখেন এগুলো হচ্ছে নিউরো, এটা নডিউল, সাবকিউটেনিয়াস নডিউল, এগুলো হচ্ছে নডিউল। আর এটা হচ্ছে একটা স্পেসিফিক কিছু স্কিন লেশন, যেটার নাম হচ্ছে ক্যাফে অলো স্পট, ক্যাফে অলো স্পট। ঠিক আছে, ছবি দিছে, খুব ইম্পর্টেন্ট। এই যে নিউরোফাইব্রোমেটোসিস টাইপ 1 এবং টাইপ 2, দেখেন স্কিন লেশন বেশি হচ্ছে টাইপ 1 এ, আমরা বলছি স্কিন লেশন বেশি এখানে, হাইপারপিগমেন্টেড প্যাচ বেশি। আর এখানে স্কিন লেশন 6 এর কম এবং সোয়ানোমাটা কমন। এখানে সবগুলো পড়ার দরকার নাই, কিছু স্পেসিফিক ফিচার আছে টাইপ 1 এবং টাইপ 2 তে, এগুলো পড়লেই হবে। এখানে যেমন লিক্স নোডিউল পাওয়া যায়, এটা কমন। আমি আপাতত এই কয়টাই মনে রাখতে পারি, এজন্য একটু আপনাদেরকেও দাগাই দিচ্ছি। বাকিগুলো আপনারা যেগুলো যেগুলো পারেন সুবিধা এগুলো পড়বেন। এই যে 1 এ বোন ইনভলভমেন্ট করে, কার্ডিও রেসপিরেটরি ইনভলভমেন্ট করে, জিআইটি ইনভলভ করে, এগুলো পড়বেন। আমি কম পড়ি, কম পারি না, আমার বইতে তো অনেক দাগানো আছে, ওগুলো দাগানো আছে, যেগুলো দাগাই দিচ্ছে এর বাইরে দাগানো আছে, আপনারা দেখবেন। এরপর দেখেন নিউরোফাইব্রোমেটোসিস টাইপ 2 is caused by mutation of the chromosome in হচ্ছে জিন ইন ক্রোমোজোম 22, characterized by schwannoma। ওখানে নিউরোফাইব্রোমা এবং স্কিন লেশন দিয়ে ক্যারেক্টারাইজড, এটা হচ্ছে schwannoma। জাস্ট জিস্ট পয়েন্ট, এগুলো এসবি এর জন্য জিস্ট পয়েন্ট। যদি পরীক্ষায় আসে এসবি কোনো কারণে, সেক্ষেত্রে আপনারা এই ক্রোমোজোম এবং সোয়ানোমা এটা দিয়ে হচ্ছে আপনার টাইপ 2 বুঝতে পারবেন। এখানে স্কিন ইনভলভমেন্ট তুলনামূলক কম। এরপর দেখেন বন হিপ্পার লিন্ডাউ সিনড্রোম, এটাও অটোসোমাল ডমিনেন্ট। এটা সম্পর্কে আমরা বলছিলাম হালকা করে, এটা ক্রোমোজোম 3 এ যে জিন আছে সে বন হিপ্পার লিন্ডাউ টিউমার সাপ্রেসিভ জিন, এটা মিউটেশন হয়, এই জন্য হয়। এবং শরীরের বিভিন্ন জায়গায় টিউমার ডেভেলপ করে, কিডনিতে টিউমার হবে, অ্যাড্রেনাল গ্ল্যান্ডে টিউমার হবে, সিএনএস, আই, ইয়ার, এপিডাইমিস, প্যানক্রিয়াস, কোনো কিছু বাদ রাখে নাই, সবখানে টিউমার হবে। জাস্ট এটাই বন হিপ্পার লিন্ডাউ সিনড্রোম। এরপরে এগুলো অনেক ইম্পর্টেন্ট টপিকস, এখন মাথা খুব কঠিন অবস্থায় আছে, আমার মনে হয় এগুলো এখন আলোচনা না করাটাই ভালো হবে। কালকে 1 ঘন্টাতে আমরা স্ট্রোক এবং হচ্ছে মাইস্টেনিয়া গ্রেভিস, জিবিএস, ল্যাম্বার্ট-ইটেন সিনড্রোম, নরমাল প্রেসার, হাইড্রোকেফালাস, ইডিওপ্যাথিক, ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন, এই 6-7টা টপিকস পড়বো। আজকের মতো আমার মনে হয় কমপ্লিট করে দিই, তাই না? জি ভাইয়া, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফেজ and good night. আসসালামু আলাইকুম ভাইয়া, আল্লাহ হাফেজ। Okay, আসসালামু আলাইকুম।